আসসালামু আলাইকুম প্রিয় সবাই। আজ আমি পার্ট 2টা এমনভাবে সাজিয়েছি যেটা এইরকম টেকনিক এবং টিপসগুলো আগে বাংলাদেশের কেউ আমি দেখিনি। সো আপনাদের দেখা হলে আমাকে অবশ্যই বলবেন। তবে আমি আপনাকে এত বেশি প্র্যাকটিক্যাল এবং এত বেশি টেকনিক শেখাবো এবং কোন উপায়ে বললে আপনি সর্বোচ্চ বলতে পারবেন এবং কোনটা বেস্ট ওয়ে সেটাও বলে দেব। আজকের ক্লাসের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যদি আপনি থাকেন ইনশাল্লাহ তাহলে আপনি প্রত্যেকটা জিনিস ইজিলি বুঝতে পারবেন এবং কিউ কার্ডে কীভাবে আপনার আনসারটা লং করবেন, কত সুন্দর ওয়ে আপনি বিস্তারিত বলবেন সেটাও কিন্তু এখান থেকে খুব সুন্দর করে আপনি শিখবেন ইনশাআল্লাহ। তাহলে আসুন ডিয়ার স্টুডেন্টস, আমরা সময় অপচয় না করে সামনে চলে যাই। অত্যন্ত লং লেসন হবে, সো আপনি প্রত্যেকটা জিনিস ভালো করে শুনতে হবে, বুঝতে হবে এবং আপনার কাছে যদি এই জিনিসটা ভালো লাগে তাহলে খাতায় লিখে রাখবেন অথবা আপনি স্ক্রিনশট রাখতে পারেন। তাহলে আসুন যে আজকে আমরা যে জিনিসগুলো শিখতেছি সেগুলো কী কী অ্যাকচুয়ালি দেখেন আপনারা। তো আমরা IELTS স্পিকিং কোথায় আসছি, IELTS স্পিকিং পার্ট 2তে আসছি। তো এই পার্টে আমরা দেখেন যে কোন কোন জিনিসগুলো জানবো সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে পার্ট 1-এ আমাদের কতটুকু সময় থাকে 4 to 5 মিনিটস, তাই না? ইয়েস। তো এই 4 to 5 মিনিটস পার্ট 1-এ আমাদের 10 থেকে 12 কোয়েশ্চেন্স জিজ্ঞেস করা হয়। এটা শেষেই আপনাকে এক্সামিনার নিয়ে যাবেন পার্ট 2-তে। সো পার্ট 2-তে আপনারা জানেন যে এখানে 3 to 4 মিনিটস এবং এখানে একটা কিউ কার্ড দেওয়া হয়, সেটার নাম হচ্ছে টপিক কার্ড। তো এই টপিক কার্ডের উপর আপনাকে 3 থেকে 4 মিনিট কথা বলা লাগবে। বিশেষ করে এখানে কত মিনিট কথা বলা লাগে এবং ক মিনিট নোট মেকিংয়ের জন্য সেগুলো কিন্তু আমি আপনাকে বলে দেব। সো নো ওয়ারিজ। এরপরে পার্ট 3-তে যখন আমাদের নিয়ে যাওয়া হয় তখন আবার 4 to 5 মিনিটস, এখানে আস্ক করা হয় 4 to 8 কোয়েশ্চেন্স। কখনও তার চেয়ে আরও বেশি জিজ্ঞেস করা হয় 10, 12 এরকম। সো নো ওয়ারিজ অ্যাবাউট দ্যাট। মেইন অফিসিয়াল নিয়মটা হচ্ছে 4টা থেকে 8টা। তাহলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে জানবো, পার্ট 1 আমরা গত ক্লাসে শেষ করছি, আজকে আমরা পার্ট 2 শুরু করব এবং স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস শিখব এবং সবচেয়ে বেস্ট ওয়েটা আমরা শিখে নেব ইনশাআল্লাহ। তাহলে আসুন ডিয়ার স্টুডেন্টস, আমরা একটু রিভিউ স্পিকিং পার্ট 2 করি। পার্টস অফ স্পিকিং পার্ট 2 নিয়ে আলোচনা করব, কীভাবে নোট মেক করা হয় সেই জিনিসগুলো আমরা জেনে নিব। স্ট্রাকচারিং ইয়ার টক, আপনার টককে কীভাবে আপনি স্ট্রাকচারাইজ করবেন, যে কীভাবে একটার পরে আরেকটা বলবেন, কোন উপায়ে বলবেন সেই জিনিসটা আমি বলে দেবো। এক্সপান্ডিং ইয়োর আইডিয়াস, এবং আইডিয়াগুলোকে কেমনে আপনি কি লং করবেন। অনেকে আছে না লং করতে পারে না, অনেকে আছে 1 মিনিট কথা বলার পরেই সে থেমে যায়। মাত্র 1 মিনিট কথা বললেও দেখা যাচ্ছে যে এরপরেই উনি কী হয়ে যান, থেমে যান। সো এই জিনিসটা যাতে না হয়, কেমনে কত সুন্দর করে বলবেন সেটা আমরা শিখব আজকে। সো আসেন যে আমরা পার্ট 2 এই জিনিসটা অ্যাকচুয়ালি কি। এখানে দেখো আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে এ শর্ট প্রেজেন্টেশন। এখানে আপনাকে একটা প্রেজেন্টেশন দিতে হবে, বাট শর্ট, 1 থেকে 2 মিনিটস, 1 থেকে 2 মিনিটস বা 2 মিনিটস বলা বেশ ভালো। এই যে আমি নিচে বলে দিছি, একটা ফ্যামিলিয়ার টপিক আপনাকে দেওয়া হবে, ফ্যামিলিয়ার টপিক। আপনাকে কখনো এমন একটা আনফ্যামিলিয়ার টপিক দেওয়া হবে না যেটার আপনি যে ইন্টার পাস করছেন বা আপনি যে ক্লাস 10 পাস করছেন, এই ক্লাস 10 এবং ইন্টার পাস করার পরে অবশ্যই মানুষ অনেক জিনিসের সাথে পরিচিত হয়ে যায়। তখন IELTS কিউ কার্ডে যে টপিকগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু কখনো আনফ্যামিলিয়ার বা এমন কোনো টপিক দেওয়া না যেটা আপনি কথা বলতে পারবেন না বা এই সম্বন্ধে আপনার রিয়েল লাইফে এখন আসে নাই। এই সব জিনিস সম্বন্ধে আপনার রিয়েল লাইফে আসছে, সেজন্য এই টপিকটা দেওয়া হয়েছে। তো আপনি আপনার এবিলিটি শো অফ করবেন, সুন্দর করে বলে দিবেন, দ্যাটস গুড। সো এরপরে দেখেন যে দ্য এক্সামিনার উইল গিভ ইউ এ টাস্ক কার্ড, পেন অথবা পেপার। এটা দেখেন যে আপনি যদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেন অথবা ফেস টু ফেস এক্সাম দেন, বর্তমানে ফেস টু ফেস এক্সাম তারা প্রায় নাই বললেই চলে, মাত্র 2 থেকে 3 জন স্টুডেন্ট নিতে পারে যদি তাদের অনলাইন অ্যাক্টিভিটি বিজি থাকে তখন। বাট বেশিরভাগ পরীক্ষাগুলো এখন তারা থ্রো ওয়েবক্যাম, মানে থ্রো ভিডিও কনফারেন্স, এগুলোতে নেওয়া হয়। তো আপনি যেখানে দেন না কোনো, পেন এবং পেপার আপনার কি থাকবে, সামনে থাকবে। তো যখনই পার্ট 2 নিয়ে আসবে তখন আগে নোট মেকিংয়ের জন্য যে 1 মিনিট সময় দেওয়া হয় সেটা আপনি কি করতে পারবেন, পেন এবং পেন্সিল দিয়ে খাতায় লিখতে পারবেন। এরপরে দেখেন যে আমি বলছি 1 মিনিট টু প্রিপেয়ার এ রেসপন্স। 1 মিনিট টাইম দেওয়া হবে আপনাকে। যখন আপনাকে কিউ কার্ড, এই যে আপনার সামনে একটা জিনিস আমি রাখছি, এরকম একটা কিউ কার্ড আপনার সামনে রাখা হবে আর ফেস টু ফেস হলে আপনার হাতে দেওয়া হবে। তো এখানে 1 মিনিট টাইম থাকবে, 1 মিনিট টাইম থাকবে আপনারা নোট মেক করার জন্য। আর 1 থেকে 2 মিনিটস টু স্পিক কন্টিনিউয়াসলি অন দ্য টপিক, 1 to 2 মিনিটস, মানে বলে 1 to 2 মিনিটস। বাট আপনি যদি 1 মিনিটে থেমে যান তাহলে কিন্তু একটা নেগেটিভ রোলস প্লে করলেন আপনি। সো আপনাকে অ্যাটলিস্ট 2 মিনিটস কথা বলা ট্রাই করতে হবে। অনেক সময় আপনি যদি মোর দেন 2 মিনিটসও বলেন
কিছু হবে না, ঠিক আছে। এক্সামিনার যদি আপনাকে হোল্ড করে ইটস এ গুড সাইন, আর আপনি যদি এর আগে হোল্ড হয়ে যান তাহলে কিন্তু ইটস এ নেগেটিভ সাইন। সো 1 to 2 minutes to speak continuously on the topic, এই জিনিসটা মনে রাখবেন। তো আসলে লেটস রিভিউ দ্য প্রিভিয়াস ক্লাস। আমরা প্রিভিয়াস ক্লাসে এই জিনিসগুলো শিখছিলাম, পার্ট 1-এর টিপস এবং টেকনিকগুলা। যেমন যে কোনো কোয়েশ্চেন আমরা ডাইরেক্ট অ্যান্সার দিব, তারপর রিজন বলবো, তারপর চাইলে আমরা এক্সাম্পল বলবো অথবা আবার রিজন বলতে পারি। এবং সবসময় আবার আপনার কী রাখতে হবে, স্মাইল রাখতে হবে। এবং যখনই আপনার কোনো একটা আনসার বলা শেষ হয়ে যাবে তখন আপনি কী করবেন, আপনার এরকম মাথাটা নাড়াবেন, দ্যাটস অল। এভাবেই আপনাকে কী করতে হবে, বলতে হবে। তো এই জিনিসগুলো আমরা অনেক সময় পার্ট 1-এ দেখবেন যে অনেক সময় আপনাকে জিজ্ঞেস করতে পারে এইরকম জিনিসগুলো। যেমন আমি এখানে দিচ্ছি প্রোভাইড ইউর গিভ ইউর অপিনিয়ন, এই যেমন অপিনিয়ন, প্রোভাইড ডিটেলস, এই যে আছে ডিটেলস। তারপরে দেখুন আপনারা ডিটেলসের পরে কী দেওয়া আছে বলেন তো, এই যে কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট মানে কি, বিপরীত জিনিস বলতে এই যে কন্ট্রাস্ট। এরপর দেখেন যে কম্পেয়ার পাস্ট টু প্রেজেন্ট, কম্পেয়ার প্রেজেন্ট টু ফিউচার, গিভ রিজনস, এইগুলো যে কোনো একটা বলতে পারে। সো আপনি যেটা মানে আপনাকে বলবে সেই অনুযায়ী আনসার দেওয়ার ট্রাই করবেন। এবং অবশ্যই আপনার স্মাইল এবং আনসার শেষ হওয়ার পরে অবশ্যই আপনার কী রাখতে হবে, মাথাটা নাড়াতে হবে। এটাই ছিল কিন্তু পার্ট 1-এর টিপস এবং টেকনিকটা। সো আমি আর ওইখানে যাচ্ছি না। এই আনসারটা দেখেন যে একটা পার্ট 1-এর টিপস, আপনি পার্ট 1 কেমনে বলবেন। যেমন আমি একটা পার্ট 1-এ এরকম যদিও প্রশ্ন করবে না, তারপরে আপনি এরকম একটা প্রশ্ন করলাম আপনাকে, হাউ কুড লিডার্স এনকারেজ দেয়ার এমপ্লয়িজ। সো এইটার আনসার আপনি কেমনে দিতে পারেন দেখেন, দেয়ার আর মেনি ওয়েজ বাই হুইচ লিডার্স অ্যান্ড ম্যানেজার্স ক্যান এনকারেজ এমপ্লয়িজ লাইক লিডিং থ্রো এক্সাম্পলস, ইনসেন্টিভস অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন। I think each individual is wired differently, so while one method may work for some people, it may not work for another person. এখানে এটা আমি কি করলাম, কন্ট্রাস্ট করলাম। তো এভাবে আপনি যে কোনো প্রশ্নই আপনাকে করুক না কেন, আপনি 2 থেকে 3টা লাইনের ভিতরে আনসারটা দিবেন পার্ট 1-এ। সো যেমন আমি এখানে বললাম, ডু ইউ থিঙ্ক সাম পিপল আর বেটার পারসুয়েডিং আদার্স। পারসুয়েডিং মানে প্ররোচিত করা। সো আমরা বলতে পারি, ইয়েস আই থিঙ্ক সাম পিপল ক্যান মোটিভেট আদার্স মাচ বেটার। I think it depends upon emotional intelligence. If people can understand other people's emotions, they can understand better and motivate them. সো এগুলো হচ্ছে গিয়ে কি, তার ওই যে পার্ট 1-এর আপনি এরকমভাবে 10 থেকে 20 সেকেন্ডের ভিতরে 2টা থেকে কয়টা বলবেন বলেন তো, 3টা আনসার বলবেন। 2টা থেকে কয়টা, 3টা, দ্যাটস অল। তো এইভাবে আপনি আপনার আনসারটা বলে দিবেন। এখন আসো আমরা আমাদের মেইন টাস্কে চলে যাই। আজকে যে টাস্কটা নিয়ে আমরা আলোচনা করব সেই টাস্কে। আজকের টাস্কটা হচ্ছে পার্ট 2 নিয়ে। কোন পার্ট নিয়ে বলেন তো, পার্ট 2 নিয়ে। সো আসুন আমরা শুরু করে দিই পার্ট 2টা আমরা যদি পড়ি। তো এক্সামিনার পার্ট 2-তে যাওয়ার আগে আপনাকে এরকম ইংরেজিতে কিছু কথা বলবে। সব কথাগুলো কি আমি আপনাদের জন্য ডাইরেক্ট লিখে নিয়ে আসছি। সো দেখেন এক্সামিনার কি বলবে, ওকে নাও লেটস মুভ অন টু দ্য সেকেন্ড পার্ট অফ দ্য এক্সাম। আই এম গোইং টু গিভ ইউ আ টপিক অ্যান্ড আই উড লাইক টু ইউ টু টক অ্যাবাউট ইট ফর 1 to 2 minutes. এরপরে বলবে, বিফোর ইউ স্টার্ট ইউ উইল হ্যাভ 1 minute টু থিঙ্ক অ্যাবাউট হোয়াট ইউ আর গোয়িং টু সে। ইউ ক্যান মেক সাম নোটস ইফ ইউ লাইক। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আপনি বলবেন ইয়েস। এরপরে আবার এক্সামিনার বলবে, অল রাইট, হিয়ার ইজ ইউর পেপার অ্যান্ড পেন্সিল অ্যান্ড হিয়ার ইজ ইউর টপিক। I would like to you to describe a special occasion in your life. For example, a birthday, wedding or graduation. সো এগুলো নিয়ে আপনি কথাবার্তা বলতে পারবেন। এরপরেই আপনার সামনে ওই যে টপিকটা দেওয়া হবে, 1 মিনিট টাইম রাখা হবে নোট মেকিংয়ের জন্য। তারপরে 2 মিনিট টাইম আপনাকে দেওয়া হবে ক্যান ইউ স্টার্ট প্লিজ, এটা বলে। তো আসো আমরা এরপরে যাই। যেমন এখানে সবাই দেখেন যে ওই জিনিসটা আসলে কেমনে থাকবে, আপনাকে কিভাবে দেওয়া হবে। সো আমি যদি আপনাকে আরও সুন্দর করে এইটা দেখাই, যেমন এই জিনিসটা দেখেন আপনারা। যেমন এখানে বলবে ডিসক্রাইব অ্যান অবজেক্ট, এরকম একটা কি দিল, কোয়েশ্চেন দিল। যেমন এইভাবে কোয়েশ্চেনটা এইভাবে শুরু হয়েছে, ডিসক্রাইব অ্যান অবজেক্ট ইউজড রিসেন্টলি আপনি একটা অবজেক্ট ইউজ করছেন, মানে একটা বস্তু হতে পারে। ইউ শুড সে, এরকম 4টা কোয়েশ্চেন দিবে। এই 4টা কোয়েশ্চেনের আনসার আপনাকে বলতে হবে কোথায়, পার্ট 2-তে IELTS স্পিকিংয়ের। যেমন নাম্বার 1, ডিসক্রাইব হোয়াট দ্য অবজেক্ট লুকস লাইক। Number 2, describe why, where you bought it or how you use it. Number 3, do you still use it to take photos or videos? And explain your feelings about it. এরকম 4টা কোয়েশ্চেন দেওয়া থাকবে, আর উপরে একটা প্রম্পট মানে ধরনটা দেওয়া থাকবে, হিন্টস। সেই অনুযায়ী আপনাকে এই 4টা প্রশ্নের আনসার কি করতে হবে, সেন্টেন্স মেকিং হিসাবে আপনাকে বলতে হবে। সো আসুন এবার আমরা একটু সামনের দিকে যাই। যেমন আমরা কয়টা উপায়ে অ্যাকচুয়ালি বলতে পারি। সো দেখেন যে
আমি আমার নিজস্ব পার্সোনাল অনুযায়ী আমি 3টা পদ্ধতি কিন্তু আবিষ্কার করছি আপনাদের জন্য। এই 3টা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি বললেই আপনি ব্যান্ড 9-এ পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ। তবে মনে রাখবেন যে এই 3টা পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিটা আমি নিজে ব্যবহার করি কথা বলার সময় সেটা আপনাকে শিখিয়ে দেব। আর আপনি যদি চান যদি আমি এইভাবে কথা বলি বা এইভাবে সবসময় আমি প্র্যাকটিস করি, আপনি অনেক দূর ইনশাল্লাহ এগিয়ে যাবেন। সো আমি 3টা টেকনিক দেখাবো কিভাবে বলা লাগে, এবং বেস্ট টেকনিকটার জন্য অবশ্যই আপনাকে ওয়েট করতে হবে। প্রথম যে টেকনিক সেটা হচ্ছে বেসিক স্ট্র্যাটেজি। প্রথম টেকনিকের এটার টেকনিকগুলো টিপসগুলো আমরা একটু দেখে নেই যে কোন কোন টিপসগুলো আমি যদি আপনাদের দেখাই এখন এই মুহূর্তে কোন কোন টিপসগুলো আছে, সেটা আমরা অবশ্যই আপনি চাইলে লিখে রাখতে পারেন, এটা আপনার জন্য বেশ ভালো হবে। যেমন প্রথম টিপসগুলোটা কী কী দেখো, এখানে প্রথমে আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে হবে। মেক শিওর ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন, আন্ডারলাইন ইফ ইট হেল্পস ইউ। সো এখানে কি বলার ট্রাই করছে, যেমন আপনি যখন কোয়েশ্চেনটা পাবেন তখন অবশ্যই এটা কী করতে হবে, বুঝতে হবে। প্রয়োজনে আপনি নিচে কোনোটার আন্ডারলাইন দিতে পারেন যদি এটা ফেস টু ফেস হয়, আর যদি ভিডিও কনফারেন্স হয় তাহলে তো আর করা যাবে না। সো এটা আপনার নিজের চোখ দিয়ে করে নিতে হবে। এরপরে দেখেন যে ডিভাইড মেইন আইডিয়াস। দেখেন এখানে আমি কী বলছি, ড্র 1 ব্লক পার মেইন আইডিয়া টু ডিভাইড আপ দ্য ডিফারেন্ট কোয়েশ্চেন্স অফ দ্য টাস্ক। এখানে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন থাকতে পারে, এই যে 4টা একটু আগে দেখাইলাম না, তো এগুলা ব্লক করে রাখবেন যে কোনটা কি বলছে না বলছে, একটু পরে আমি দেখাইয়া দিব। তারপর আসো অ্যাড ডিটেলস। হ্যাঁ, কোনো প্রশ্নের আনসার কীভাবে বলবেন না বলবেন ওটা একটু লিখে রাখবেন। তো একটু যদি লিখে রাখেন আপনি 2টা বা 3টা কথা, তাহলে কিন্তু বলার সময় আপনি ওইটা দেখে দেখে অনেক কিছু সুন্দর করে বুঝিয়ে বলতে পারবেন। আর যদি না লেখেন অবশ্যই আপনি বলতে পারবেন না। যেমন আমি বললাম এখানে ফর ইচ মেইন আইডিয়া কুইকলি টু জট ডাউন সাপোর্টিং ডিটেলস অ্যাজ বুলেট পয়েন্টস। ওই যে বুলেট পয়েন্টস ওই যে অনুযায়ী প্রশ্ন অনুযায়ী 1 2 3 4 কী বলবেন না বলবেন এগুলো লিখে রাখলেন, একটু ডিটেলস যা পারেন আর কি সেটা। তারপর হচ্ছে প্রেজেন্ট। যখন আপনার লেখা শেষ হয়ে যাবে বা 1 মিনিট সময় শেষ হয়ে যাবে, তখন এক্সামিনারই আপনাকে বলবে ক্যান ইউ স্টার্ট প্লিজ। আর যখনই ওই কথা বলবে তখনই আপনি যেগুলো নোট করছিলেন ওইগুলো এভাবে আপনার সামনে রাখবেন, সামনে রেখে এক হাত এইভাবে রাখবেন যে এক হাতে আপনার প্রশ্ন থাকলো আর এক হাতে আপনার কী থাকলো নোটগুলা। আর যদি ওটা ভিডিও কনফারেন্স হয় তাহলে তো আপনার চোখের সামনে ল্যাপটপে আপনার সামনে যে ল্যাপটপটা দেওয়া হবে ওই ল্যাপটপে তো ওইটা থাকবেই। সো আপনি আপনার যে নোটটা করলেন সেই নোটটা এরকম সামনে রাখলেন, সামনে রেখে আপনি কথাগুলো বলে ফেললেন, ঠিক আছে। সো আমি বলবো আমাদের অনলাইন ব্যাচের স্টুডেন্টদের প্লিজ দয়া করে আপনাদের ওই যে অডিওটা মিউট করো, সবাই মিউট করেন, কারণ ওইখান থেকে প্রচুর সাউন্ড আসতেছে সেজন্য। এখন আসো আমি প্রথমে আপনাকে একটা কোয়েশ্চেনটা দেখাই, এটার স্যাম্পল আনসার সহ। যেমন এখানে বললো ডিসক্রাইব এ চাইল্ড দ্যাট ইউ নো, ইউ শুড সে হু দিস চাইল্ড ইজ অ্যান্ড হাউ অফেন ইউ সি হিম ওর হার, হাউ ওল্ড দিস চাইল্ড ইজ, হোয়াট হি ওর শি ইজ লাইক, অ্যান্ড এক্সপ্লেন হাউ ইউ ফিল অ্যাবাউট দিস চাইল্ড। পাইছেন এটা? হ্যাঁ। এরপরে দেখেন যে ইউ উইল হ্যাভ টু টক অ্যাবাউট দ্য টপিক ফর 1 to 2 minutes. You have 1 minute to think about what you are going to say. You can make some notes to help you if you wish. এই কথাগুলো সবার সাথে লিখে দেওয়া থাকে। এই কথাগুলো অনেক সময় এক্সামিনারও বলবে আপনার সামনে, মানে 1 মিনিট দেওয়া হবে। এই যে প্রশ্নটা আপনার সামনে আসবে না, এই 1 মিনিট দেওয়া হবে, আপনি কি করেন নোট মেক করেন। তো 1 মিনিট দেখে দেখে আমরা কি করব, নোট মেক করব। যদি ফেস টু ফেস হয় তাহলে আপনারা এভাবে কি করবেন, এভাবে আপনি আন্ডারলাইন করতে পারেন অথবা হাইলাইট করতে পারেন হু। তারপর দেখেন যে হাউ ওল্ড, তার বয়সটা কত, হোয়াট হি ও শি ইজ লাইক, সে দেখতে কেমন, হাউ ইউ ফিল, তুমি কেমন অনুভব করো তাকে দেখে, ওই চাইল্ডটাকে দেখে, শিশুটাকে। তো এইভাবে আপনি কি করবেন, মানে যদি সম্ভব হয় আপনার চোখ দিয়ে করবেন অবশ্যই, কারণ যেহেতু ভিডিও কনফারেন্স। আর যদি ফেস টু ফেস হয় তাহলে তো ইজিলি আপনি পারবেনই, আপনার সামনে থাকবে জিনিসগুলা। তো এরপরে দেখেন যে 1 মিনিট টাইম আমাদের কিসের জন্য দেওয়া হবে, প্রিপারেশন টাইম, মানে ওই যে নোট মেকিংয়ের জন্য। তো এখানে কী কী করতে হবে দেখেন যে হু অথবা ওল্ড। নাম্বার 2 দেখেন যে হাউ অফেন ইউ সি, এই যে আমরা হাউ অফেন ইউ সি। নাম্বার 3 সে দেখতে কীরকম লাইক লিখলাম। নাম্বার 4 ফিল, কেমন অনুভূত হইল। তো এখনও আসো, প্রথমে আমি বললাম নিস জেনি, ওর নাম হচ্ছে জেনি, তার বয়সটা দিলাম আমরা 9 years old, মানে 9 বছর। তারপর দেখেন যে হাউ অফেন ইউ সি, তাকে আমি কখন দেখি, সি হার টুয়াইস এ ইয়ার, মানে বছরের মধ্যে 2বার দেখি। আর লাস্ট টাইম দেখছিলাম 6 months ago, মানে 6 মাস আগে। আর লাইক, সে দেখতে কীরকম দেখো,
সে পাজলস গেমস খেলে, অনেক সময় কিউরিয়াস থাকে, অনেক জ্ঞানী সে থাকে, অনেক সময় এরকম একটা অ্যাক্টিং করে। সো কেয়ার্স ফর সিস্টার, এবং তার সিস্টারের কী করে দেখাশোনা করে। এরপরে পরেরটা দেখেন যে ফিল মানেটা কি বলতো? এই যে ফিল মানে কেমন অনুভূত হয়েছে এই চাইল্ডটা দেখে। তো আমি বলতে পারি প্রাউড ফিল হয়েছে, সে রেসপন্সিবল ছিল, ম্যাচিউর ছিল। হ্যাঁ, বেবি সিট সিস্টার, তারা ওই যে সিস্টারের দেখাশোনা করে, সেজন্য সে খুব বেশি আমি প্রাউড ফিল করি এটার জন্য। বুঝাতে পারলাম? তো আসুন এবার আমরা সামনের দিকে একটু যাই, এই জিনিসগুলো দিয়ে আমরা সেন্টেন্স মেকিং করব। আমি প্রথম যে টেকনিকটা আপনাকে দেখাচ্ছি, প্রথম যে টিপস এবং টেকনিক একটু আগে দেখালাম, এটা হচ্ছে জাস্ট প্রশ্নটা বুঝে সেই অনুযায়ী কী করা, তার ধরন দেখে আনসার দেওয়া। এটা হচ্ছে এই টেকনিক, মানে প্রশ্নটা বুঝে সেই ধরন অনুযায়ী আপনি কী দেওয়া, আনসার দেওয়া। তো এখন যদি আমরা শুরু করে দেই, যেমন এই জিনিসটা যদি আমি পড়ি, এই যে আমি নাম্বার 1, এই যে সবুজ কালারটা ব্ল্যাক হচ্ছে নাম্বার 1-এর আনসার, এই যে সবুজ কালার হচ্ছে নাম্বার 2, এই যে 2-এর আনসার। আর এই যে থার্ড লাইক দেখতে কীরকম, সেটা হচ্ছে রেড দিয়ে। আর ফিল হচ্ছে এটা গ্রিন, সরি এইটা হচ্ছে গ্রিন, আর এটা হচ্ছে কি ব্লু। নাম্বার 4-এর আনসারটা দিছি আমরা কি দিয়ে, ব্লু দিয়ে। তো রেডি সবাই? আমি যদি আপনাকে পড়ি, তো এই কথাটা এখন, এই যে 1 মিনিট আপনি সময় নিলেন, এই যে আগে 1 মিনিট আপনি কিসের সময় নিলেন, কিসের জন্য সময় নিলেন বলেন তো? ওই যে নোট মেকিংয়ের জন্য। এখন নোট মেকিং সময় শেষ, এখন 2 মিনিটস আপনি পাইছেন কি, ওই টপিকটা বলার জন্য। তো আপনি যখন এই টপিকটা বলবেন, যখন আনসারটা বলবেন, তখন নর্মাল স্পিডে বলতে হবে। কোন স্পিডে বলতে হবে বলেন তো? নর্মাল স্পিডে। এখন আপনি যদি খুব তাড়াহুড়া করে বলেন, খুব দ্রুত গতিতে বলেন, তাহলে এক্সামিনার বুঝবে যে আপনি এটা মুখস্থ বলছেন, তখন কিন্তু হিতের বিপরীত হবে। তো একান্ত সময়ে যদি আপনার কারো কোনো সময় মুখস্থ লেগেও যায়, তাহলে আপনি নিজেকে কন্ট্রোল রাখবেন। কন্ট্রোল রেখে মিডিয়াম স্পিডে, আপনি নর্মাল স্পিডে এমনভাবে বলবেন যাতে সে জীবনেও বুঝবে না যে আপনি ওটার মুখস্থ আপনার ব্রেইনে ছিল আগে থেকে। সো আসো আমরা ওই অ্যাকর্ডিং টু আওয়ার প্ল্যান, আমরা আমাদের টিপস নাম্বার 1, মানে যে আমি যে 3টা টেকনিক দিব, এই টেকনিকের প্রথমটা দিয়ে আমরা কেমনে কথা বলতে পারি সেটা আমরা একটু দেখে নেই। সো এভাবে স্টার্ট করবেন, আম গোয়িং টু টক, এইটা দিয়ে শুরু করতে হবে সব সময়, মনে রাখবেন। তো আমি শুরু করলাম, আম গোয়িং টু টক অ্যাবাউট মাই নিস জেনি, শি জাস্ট টার্ন 9 years old and she is my uncle's daughter, and she also has a little sister who's 4 years younger than her. I see her about twice a year because she lives in Chittagong, far from where I live. I live in Sylhet, so I don't travel that often to the sea area in Chittagong, so I'd say I got to see her about twice a year. The last time I saw her was about 6 months ago, so I'm looking forward to making another trip in the near future. To describe what she is like, I would say that she loves to play with puzzles and especially board games. Her favorite board game is chess, which she very much enjoys. She learned it from her father, and now she has started beating her father at such a young age. As for personality, I would say that she is actually quite a curious little child. She is intelligent, caring, and caring for her little sister. For example, when her parents are going away for grocery shop or work, they will leave her little sister with her child. Julia looks after the little sister and babysits her. So I feel quite proud to have her as my niece because she is such a responsible and mature kid at such a young age, which isn't very typical, যেটা খুব সাধারণ নয়। এইভাবে আপনি কথাটা বলবেন, এই যে আমি বললাম 2 মিনিটের ভিতরে, অলমোস্ট 2 মিনিটস। তো এইভাবে সুন্দর করে নর্মাল স্পিডে আপনি কথাগুলো সুন্দর করে বলে দিলেই দেখবেন যে আপনি আপনার ফুল নাম্বারে পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ। তো এইভাবে আপনারা সবসময় কী করতে হবে, আপনাদের কথাটা বলতে হবে। যদি বলে ফেলেন দেখবেন যে আপনাকে কেউ আর ঠেকাতে পারবে না, আপনি ব্যান্ড 7+ স্কোর নিয়ে ইনশাল্লাহ চলে আসবেন। তো এইটা হচ্ছে জাস্ট প্রশ্ন অনুযায়ী আপনি কি করবেন, পড়বেন। তো আমি আপনাদের জন্য সময় দিচ্ছি সবার জন্য 1 মিনিট 2 মিনিটস টাইম, এটা সবাই পড়েন। তো 2 মিনিটস টাইম দিলাম, সবাই পড়েন।
ওকে, আমাকে অনেকেই এখানে সালাম করছেন, সবাইকে ওয়ালাইকুম আসসালাম বলে দিলাম। তো আমরা এবার চলে যাব আমাদের নেক্সটে। যারা যারা এখানে দেখতে পাচ্ছেন, ভেরি গুড। তাহলে আসুন আমরা এরপরে চলে যাই। রেডি সবাই? এটা হচ্ছে আমাদের টেকনিক নাম্বার 1। এখন আমরা চলে যাব কোথায় বলেন তো সবাই? টেকনিক নাম্বার 2-তে চলে যাব। সো রেডি সবাই টেকনিক নাম্বার 2-তে যাওয়ার জন্য? ইয়েস। সো আসো এবার বেসিক স্ট্র্যাটেজি মেথড 2, আগে ছিল মেথড 1। তো এখানে আমরা কেমনে আমরা ওই জিনিসটা সুন্দর করে বলতে পারি বা বুঝাইতে পারি, কোন উপায়ে? তো প্রথমটা আমরা বলতে পারি পাস্ট স্টোরি। আপনাকে যে প্রশ্ন করা হোক না কেন, আপনি প্রথমে একটা পাস্ট স্টোরি বললেন এই অনুযায়ী। তাহলে ওই কথাটা কেমনে বলা যায় দেখেন, জট ডাউন এ স্টোরি অর এক্সপিরিয়েন্স ফ্রম ইয়োর পাস্ট দ্যাট রিলেটস টু ইয়োর টপিক। যেটা আপনার টপিক রিলেটেড থাকে সেই অনুযায়ী আপনি একটা পাস্ট বলবেন। সেকেন্ডলি দেখেন যে একটা প্রেজেন্ট স্টোরি বলবেন, এই যে প্রেজেন্ট স্টোরি। তো আপনার কি এরকম কোনো স্টোরি আছে প্রেজেন্ট স্টোরি যেটা আপনি বললে ওই প্রশ্ন অনুযায়ী যায়? হ্যাঁ যায় কিন্তু। জট ডাউন আ রিসেন্ট স্টোরি অর এক্সপিরিয়েন্স দ্যাট রিলেটস টু ইয়োর টপিক। ওকে, সো প্রেজেন্ট স্টোরি বলবেন যেটা আপনার টপিক অনুযায়ী। তারপর হচ্ছে ফিউচার স্টোরি, ফিউচার। তো ফিউচার স্টোরিটা আপনি কেমন বলবেন? জট ডাউন এ স্টোরি অর এক্সপিরিয়েন্স ইন দ্য ফিউচার রিলেটেড টু ইয়োর টপিক, যেটা আপনার টপিক অনুযায়ী যায় সেটা। তো তারপর হচ্ছে প্রেজেন্ট করব আমরা। যখনই আপনি এইরকম জিনিসগুলো আপনি লিখে ফেলবেন আপনার নোটে 1 মিনিট সময়ে, তখনই আপনি এরপরে যখন এক্সামিনার আপনাকে বলবে ক্যান ইউ স্টার্ট প্লিজ, তখন আপনি ওয়ান্স ইউর প্রেপ টাইম ইজ আপ কনস্ট্রাক্ট ফুল সেন্টেন্সেস ফ্রম অল ইউর নোটস ফর 2 মিনিটস। তারপরে এগুলো দেখে দেখে আপনি 2 মিনিটে কী বলবেন, কথাটা বলবেন। তো এই জিনিসটাকে, এই যে আমি যে জিনিসটা আপনাকে দেখালাম, এই জিনিসটাকে সংক্ষেপে পিপিএফ মেথড বলা হয়। কি বলা হয় বলেন তো? হ্যাঁ, পিপিএফ। দেখো এটাকে আমরা সংক্ষেপে কি বলতে পারি? পিপিএফ। পিপিএফ মানে এটা হচ্ছে পাস্ট, এটা হচ্ছে প্রেজেন্ট, আর এটা হচ্ছে গিয়ে কি ফিউচার। তো এটা সে সংক্ষেপে কি বলা হয় বলেন সবাই? পিপিএফ মেথড। তো আসো পিপিএফ মেথডের একটু সামনে যদি আমরা দেখি, দেখেন যে ওই প্রশ্নটা একটু পড়েন তো। ডিসক্রাইব অ্যান আনইউজুয়াল অথবা আনফরগেটেবল মিল। মিল মানে হচ্ছে খাদ্য আর কি, মানে আপনি এমন একটা খাবার খাইছেন যেটা মানে এখনও ভুলেন নাই। তো ইউ শুড সে, আপনি কি বলবেন দেখেন যে হোয়েন ওয়াজ ইট, ওয়াই ইউ হ্যাড দ্য মিল, মানে কোন জায়গায় খাইছেন। হ্যাড কিন্তু মানে খাওয়া হিসাবে ব্যবহৃত হয়, হ্যাবের পাস্ট আর কি, এখানে সবই পাস্ট বলছে আমাদের। হোয়াট হ্যাপেন জুরিং দ্য মিল, মানে এই মিলের সময় কী হয়েছিল। অ্যান্ড এক্সপ্লেন হোয়াই ইট ওয়াজ আনফরগেটেবল, এবং আপনি এক্সপ্লেন করবেন মানে ব্যাখ্যা করবেন কেন এটা ভুলার মতো না। তো ভুলার মতো না সেই জিনিসটা আপনি সুন্দর করে বলে দিলেই হয়ে গেল। তো আসুন, যেমন আমরা যদি আপনাকে ফেস টু ফেস এক্সামটা হয়, তাহলে আপনি এভাবে কী করবেন, কিওয়ার্ডস নেবেন, যেমন আনইউজুয়াল, আনফরগেটেবল, মিল। আর তারপরে প্রশ্ন থেকে দেখেন হোয়েন মানে কখন আপনি খাইছেন, সময়টা। হোয়ার মানে কোন জায়গায়, প্লেসটা। হোয়াট হ্যাপেন্ড মানে কী ঘটেছিল ওই সময়। ওয়াই মানে রিজন ইট ওয়াজ আনফরগেটেবল। তাহলে তো খুব ইজি, এইভাবে প্রশ্নগুলো আপনি কী করবেন, বুঝবেন। তো আসো এই অনুযায়ী আমরা এই পিপিএফ মেথড দ্বারা কেমনে আমরা খুব সুন্দর করে একটা আনসার তৈরি করতে পারি আপনাদের সামনে, সেটা আপনারা দেখেন। তাহলে আসো আমরা প্রথমে এটার কি করলাম, প্রিপারেশন টাইম একটু নিলাম, পাস্ট দিয়ে বললাম। তো পাস্ট দিয়ে কি বললাম, ইন্ডিয়ান রেস্টুরেন্ট ইন লন্ডন। তো আপনারা যারা লন্ডনে যান, মানে আপনারা ইউকেতে যারা যান, ইউকেতে বিশেষ করে, তো ইউকেতে অনেক মানে সবার চেয়ে মানে জনপ্রিয় হচ্ছে বাংলাদেশি এবং ইন্ডিয়ান রেস্টুরেন্ট। এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে সবাই কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্ট নাম দিয়েছিল, বর্তমানে সবাই বাংলাদেশি রেস্টুরেন্ট নাম দেয়, ইন্ডিয়ানটা সরায় ফেলছে। তো আমি দিলাম ইন্ডিয়ান রেস্টুরেন্ট ইন লন্ডন। আর প্রেজেন্ট দিয়ে আমি কথাটা কী বলতে চাইবো, দেখো আই কুক নিউ রেসিপিস, আমি নতুন একটা রেসিপি কী করছি, রান্না করছি, নতুন রেসিপিস। তো এটা প্রেজেন্টে আমি বলবো এই স্টোরিটা। আর ফিউচারে আমি কি বলতে পারি, রিভিজিট ইন লন্ডন, মানে ফিউচারে আমি আবার কোথায় ভিজিট করব, লন্ডনে ভিজিট করব। বুঝতে পারছো? দেখো যে কথাটা কীভাবে সাজাইছি, একটা স্টোরি দ্বারা সাজাইছি। কিসের দ্বারা সাজাইছি? স্টোরি। পাস্ট, প্রেজেন্ট এবং কি ফিউচার। এখন আসো, এই যে আমি যে জিনিসটা আপনাকে দেখালাম, তো কেউ আমাকে বলতে পারবেন এইরকমভাবে যে স্যার এখানে তো 4টা কোয়েশ্চেন থাকে, তো আমি চারটার কোয়েশ্চেন কি এক্সামে বলবো?
বা বললে কি ভালো হবে? তো প্রথমে আমি বলি চারটা যদি আপনি বলেন তাহলে আপনার জন্য ভালো হবে। এখন আসেন, চারটার মধ্যে প্রথম তিনটার কথা বললেন, বাকি একটার কথা বলতে পারেন নাই, টাইম চলে গেল। তার মানে কি আপনি লেস নাম্বার রিসিভ করবেন? নো, কখনো না। এই তিনটা যদি আপনার কোয়ালিটি সেম হয় তাহলে আপনি ব্যান্ড 9-এর মধ্যে 9 পাবেন। আসলে আমাদের যে নাম্বার ক্রাইটেরিয়া আপনাদের গত ক্লাসগুলোতে দেখায় আসছি, চারটা ক্রাইটেরিয়া আমাদের মনে আছে কি সবার? হ্যাঁ, ফ্লুয়েন্সি এবং কুহেরেন্স। তারপর ছিল কি বলেন তো সবাই? হ্যাঁ, লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল অ্যাকুরেসি এবং লাস্টে কী ছিল? প্রনাউন্সিয়েশন। এই চারটার ব্যান্ড 0 থেকে ব্যান্ড 9 পর্যন্ত আমরা যে ব্র্যান্ডিং ক্রাইটেরিয়াটা দেখেছিলাম, কোথাও কিন্তু লেখা নাই যে ইরিলিভেন্ট বললে আপনার কি যাবে? নাম্বার কাটা যাবে। বরংস এটা কিন্তু রাইটিংয়ে যদি আপনি ইরিলিভেন্ট লিখেন তখন গিয়ে এফেক্ট পড়বে, কিন্তু আমাদের স্পিকিংয়ের কোথাও এই কথাটা লেখা নাই যে আপনি ইরিলিভেন্ট বলতে পারবেন না। সেই জন্যই আমরা পিপিএফ মেথডটা আপনাদের জন্য নিয়ে আসছি, যে এই রিলেটেড আপনি পাস্টের একটা স্টোরি বলতে পারবেন, তারপরে ওটার বলার শেষেই আপনি প্রেজেন্ট নিয়ে একটা স্টোরি বলতে পারবেন, এবং আপনার যদি ফিউচারে একটা স্টোরি থাকে সেটাও আপনি কি করবেন? বলতে পারবেন। সো আপনার কিন্তু নাম্বার যাচ্ছে না। সো যে কোনো আনফেমিলিয়ার টপিক অথবা ফ্যামিলিয়ার টপিক যেটাই আসুক না কেন, আপনি ওইটার উপর সুন্দর করে হুবহু প্রশ্নের উত্তর দেওয়ার কোনো দরকার নেই। আপনি হুবহু সুন্দর করে একটা স্টোরি মেক করে আনসারটা বলে ফেলেন, দেখবেন যে আপনি আপনার ফুল নাম্বার পাবেন। সো কেন আপনি ওরি ফিল করবেন স্পিকিং পার্ট 2 কিওয়ার্ডের জন্য? সো বেশি বেশি আপনারা ক্লাবে জয়েন করবেন। যত বেশি কথা বলবেন তত বেশি বলতে পারবেন, তত বেশি বোঝাতে পারবেন। আর যত বেশি বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন, রিয়েল লাইফে যখন যাবেন তখন কিন্তু মানুষকে বোঝাতে পারবেন না, ইনফরমেশন ডেলিভার করতে পারবেন না, তখনই কিন্তু আপনার কী হবে? প্রবলেমটা হয়ে যাবে। সো নো ওয়ারিজ অ্যাবাউট দ্যাট। তাহলে আসো আমরা ওইটার আনসারটা দেখে নিই যে কীভাবে আমরা আনসারটা দিব। রেডি সবাই? ওকে। সো দেখো ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা এই জিনিসগুলো আমি আপনাদের দেখাইলাম। তো এই অনুযায়ী আমরা আমাদের আনসারটা কেমনে সাজাতে পারি যদি লক্ষ্য করো সবাই। আমি এখানে এই যে আপনাদের জন্য প্রথমটা হচ্ছে আমি পাস্টে বলছি, পরেরগুলা এরকম প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এরকমভাবে সাজানো। তো আমরা পড়ে নেই সবগুলা। রেডি সবাই? The most unforgettable meal I ever had was about 2 years ago when I was living in the UK. I had this amazing food at an Indian restaurant in the downtown city center of London. I can't recall the place name, but I remember it had a huge red banner above its main entrance. যেমন কোন জায়গায় কোথায় খাইছেন সেই জিনিসটা আমরা কী করলাম? এখানে বর্ণনা দিলাম। তো এটা দেওয়ার পরে আপনি বলবেন, I went there with some friends and enjoyed every moment of the entire dining experience. The waiters gave us free drinks and a large sizzling plate of Indian dishes that we could smell several feet away. এখানে স্টোরি বলতেছি, কিন্তু ওই যে ওয়েটারটা কীরকমভাবে দিছে না দিছে এইগুলা। The aroma of the food, the sizzling steam, the beautifully arranged dishes, all of it was so beautifully presented that I couldn't wait to put it all in my mouth. And it was absolutely delicious. One of the main reasons it was so unforgettable was because they did something very special with their food. They actually mixed coconut milk in the Indian curries, and the combination of those two flavors was something I would never tasted before. দেখছো যে এই পর্যন্ত আমরা কি দিচ্ছি বলো তো? এই পর্যন্ত ওই রিলেটেড কিন্তু কি বলছি? স্টোরি বলতেছি। এরকম বললে কিন্তু খুব মজাও লাগবে, আপনি খুব ভালো নাম্বারও পাবেন, আপনার কথা কিন্তু থামাইতে পারবে না কেউ। হ্যাঁ, সো এরপরে দেখেন যে রিসেন্টলি বলে কি বলছি? প্রেজেন্ট। আবার রিসেন্টলি আই হ্যাভ স্টার্টেড টু কুক মোর অ্যাট হোম ইন হোপস অফ এমুলেটিং দ্য রেসিপি। So I have been playing around with mixing coconut milk in Indian curries, and I have had some success with it. But I haven't been able to replicate that taste exactly. Maybe I should start consulting some recipe books. Maybe that will help. কিন্তু এই মুহূর্তে যা বলবো সবগুলো বলবো কি? ফিউচারে। কিসে বলবো বলো তো? এই জায়গা থেকে এই জায়গায় ফিউচারে, কারণ ওই যে পিপিএফ, এফ মানেটা কি? ফিউচার। But I think what I would like to do in the near future is just revisit London and go back to that restaurant. The flight ticket will be expensive, but I'm sure it will be well worth it. তো দেখছো এখানে আউট মানে কি? আমরা ফিউচার বুঝাইছি। তারপরে দেখেন যে ফিউচার এখানে খুব সুন্দর করে বুঝাইছি। তারপরে দেখেন যে হ্যাঁ,
এই যে উইল বি কি লাগাইছি আমরা এখানে উইল বি, এটা কিসের বুঝাইছি আমরা ফিউচার। আবার আইল ইটল বসি ইটল বি ওয়ার্থ, এই যে এখানে এই যে ইটল এইটা। তো দেখেন যে কিভাবে আমরা খুব সুন্দর করে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারে এই জিনিসটা বলতে পারি। সো আজকের পর থেকে আমি মনে করি আপনারা যখন কিউ কার্ড বলবেন সেখানে ইনশাল্লাহ আপনি থামবেন না, খুব সুন্দর করে আপনি ওয়ে অফ স্পিকিং কন্টিনিউ করতে পারবেন। ওকে, সো আসুন ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা কয়টা মেথড দেখলাম? মেথড 1 দেখলাম, মেথড 2 দেখলাম, এখন লাস্ট মেথডটা দেখব কোনটা? মেথড 3। তো ওই মেথডটা কীরকমভাবে একটু যদি আমরা দেখি, আসেন তারপরে আমি আপনাকে আরও একটা সুন্দর টেকনিক শিখিয়ে দিই। সেটা হচ্ছে যে যখন আমাদের তো 4টা কোয়েশ্চেন, কয়টা কোয়েশ্চেন? 4 কোয়েশ্চেন্স। সো এখানে কোয়েশ্চেন 1-এ আপনি 2 থেকে 3 সেন্টেন্স বলবেন, কোয়েশ্চেন নাম্বার 2-তে আবার 2 থেকে 3 সেন্টেন্স বলবেন, কোয়েশ্চেন নাম্বার 3-তে 3 থেকে 4টা সেন্টেন্স বলবেন। এখানে চাইলে আপনি স্টোরি মেক করতে পারেন। কোয়েশ্চেন নাম্বার 4-এ 3 থেকে 4টা সেন্টেন্স কী বলতে পারবেন? ফিউচারে। তো অনেকে আছে সে কী করে, আপনারা জানেন হয়তো, দেখবেন সে কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 3 30 সেকেন্ডের ভিতর কী করে ফেলে, সে আনসার দিয়ে ফেলে মাত্র 1টা বা 2টা সেন্টেন্সে। কিন্তু কোয়েশ্চেন নাম্বার 4-এ গিয়ে সে কী করে জানেন? এটা তো শুনলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। সে ওইটা নিয়ে বেশি কথা বলে, ওইটা নিয়ে বারবার এক কথা বলে। সো বারবার তার গ্রামার রিপিটেশন হয়, বারবার তার যে মেইন যে জিনিসটা ভোকাবুলারি সেই জিনিসটাও বারবার কী হয়, রিপিটেশন হয়। সেজন্য তার নাম্বার কমে গিয়ে অনেকে 5.5 পেয়ে খুশি হয়। কিন্তু আপনাকে ব্যান্ড 6-এ 7-এ 8-এ নিলে অবশ্যই কাজ করা লাগবে, ঠিক আছে? তো আজকের পর থেকে এই সেন্টেন্স মেনটেন করে আপনি কথা বলবেন। কোয়েশ্চেন 1-এ ডাইরেক্ট একটা সেন্টেন্সে না বলে অ্যাটলিস্ট 2 থেকে 3টা। সেম কোয়েশ্চেন নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 3-তে এসে একটু বাড়াতে হবে 3 থেকে 4টা, এবং কোয়েশ্চেন নাম্বার 4-এ আবার 3 থেকে 4টা। ক্লিয়ার হয়েছেন? তো আপনি একটা টোটাল ওভারভিউ ধারণা পেয়ে গেলেন যে কোন উপায় বললে আমাদের জন্য ভালো হবে। এবার আসো আমরা মেকিং নোটস ইন পার্ট 2, নোট কেমনে তৈরি করব। তো এইটাতে যাওয়ার আগে আমি আপনাকে এখন একটা জিনিস পড়াবো, সেটা হচ্ছে যে কেমনে আপনি নোট মেক করবেন। তো নোট মেক করার আগে আমি এটা আপনাকে একটু পরে পড়াচ্ছি, ঠিক আছে? আমি এবার চলে যাব আরেকটা জিনিসে, ওই যে মেথড নাম্বার 3-তে। কোনটায় আমরা চলে যাব? মেথড নাম্বার কোথায়? 3-তে। তো এটা মনে রাখবেন, এটা হচ্ছে মেথড কত? 3। মেথড কত? 3, 3 নম্বর টেকনিকটা আর কি। তো 3 নম্বর টেকনিক আমরা কোনটা দিয়ে সাজাইছি একটু দেখো। এই যে এই প্রশ্নটা পড়ো, ডিসক্রাইব আ ট্রেডিশনাল ফেস্টিভ্যাল ইন ইউর কান্ট্রি দ্যাট ইউ এনজয় সেলিব্রেটিং। যেটা আপনি সেলিব্রেট করছেন একটা ট্রেডিশনাল ফেস্টিভ্যাল, মানে ঐতিহাসিক ফেস্টিভ্যাল, যেটা আপনার বইয়ের পাতায় বিভিন্ন জায়গায় এটা নিয়ে বলা হয়েছে, সেইটা আর কি। তো এটা কে কী করতে পারে? এই রিলেটেড কয়টা কোয়েশ্চেন বলছে? 4টা। দেখেন, হোয়াট ইজ দ্য ফেস্টিভ্যাল, এই উৎসবটা কি? ওয়েন অ্যান্ড হোয়ার ইজ ইট সেলিব্রেটেড, কখন, তার মানে সময়, হোয়ার মানে প্লেস, এটা উদযাপিত হয়েছিল। হাউ ডু পিপল সেলিব্রেট দিস ফেস্টিভ্যাল, মানুষেরা এই সেলিব্রেটটা কেমনে উদযাপন করে। অ্যান্ড ওয়াই ডু ইউ এনজয় সেলিব্রেটিং ইট, কেন ইউ এনজয় মানে তুমি উপভোগ করো এটা উদযাপন করতে, সেগুলা রিজনগুলো কী করতে হবে আমাদের বলতে হবে। তো এইভাবে যখন আপনি হাতে প্রশ্ন পাবেন বা আপনার চোখ দিয়ে প্রশ্নগুলো দেখবেন, তখন অবশ্যই সুন্দর করে পড়বেন। পড়লে এগুলা বোঝা যায়, সব বোঝা যায়। সো আপনি পড়লেই আপনি দেখবেন যে আপনার মাথা থেকে কী বের হচ্ছে, মানে নোট মেকিংগুলো বের হচ্ছে। ওগুলা কী করবেন, 1 মিনিটে লিখে রাখবেন, দেখবেন যে আপনি খুব সুন্দর করে বলতে পারবেন। ওকে, সো এখন আসেন যে আমরা নোট করি, নোটগুলো কেমনে করতে পারি। তো নোট করার আগে আমি আপনাকে মেথডটা শিখিয়ে দিই। সেটা হচ্ছে আমরা মেথড 3-তে, এই যে 3 নম্বর মেথডে যেটা আমি বলেছিলাম, মেথড কি এটা 3। তো এখানে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে প্রেপ মেথড। কি মেথড? এটার নাম প্রেপ। খুব সুন্দর একটা মেথড যেটা আমি সবসময় নিজে ব্যবহার করি, প্রেপ। তো প্রেপ মানেটা কি দেখো, প্রেপ প্রথম পি মানে পয়েন্ট, পরের আর মানে রিজন, পরের ই মানে এক্সাম্পল, আর পরের পি মানে পয়েন্ট এগেইন। তার মানে প্রথমে যে কথাটা বলবেন, যে প্রশ্নটাই থাকুক, তার প্রথমে পয়েন্ট বললেন, তারপরে ওইটার একটা রিজন দিলেন, তারপর ওইটা নিয়ে একটা এক্সাম্পল বললেন, তারপর আরেকটা পয়েন্ট দিয়ে ওটা শেষ করলেন। তো এই পয়েন্ট দিয়ে আপনি কেমনে বলবেন, এই প্রেপ মেথড দ্বারা আপনি কত ইজিলি বলতে পারবেন। দেখেন যে কোয়েশ্চেন নাম্বার 1-এ আমি খুব সুন্দর করে আপনাকে স্ট্রাকচার করে দিয়ে দিছি, আপনি এই নিয়ম অনুযায়ী পড়ার ট্রাই করবেন। কোয়েশ্চেন নাম্বার 1-এ পিআর দ্বারা কথা বলবেন, কোয়েশ্চেন নাম্বার 2-তে পিআর দ্বারা কথা বলবেন,
কোয়েশ্চেন নাম্বার 3-তে প্রেপ মেথড দ্বারা কথা বলবেন, কোয়েশ্চেন নাম্বার 4-এ প্রেপ মেথড দ্বারা কথা বলবেন। তার মানে দেখেন যে এখানে 2টা সেন্টেন্স, এখানে 2টা, এখানে 4টা, এখানে 4টা, তাহলে টোটাল কয়টা হলো? 4, 4, 8, 10, 12। কতটা হচ্ছে? 12। মাত্র 12টা সেন্টেন্সে আপনি খুব সুন্দর করে যদি কথাবার্তা বলতে পারেন, ইনশাল্লাহ ব্যান্ড 8+ আপনি নিয়ে আসবেন। কত নিয়ে আসবেন বলেন? ব্যান্ড 8+। সো এই ইন্টারেস্টিং মেথডটা আপনি ইউজ করতে পারেন, যেটা আমি বলছিলাম যে কোন মেথডটা সবচেয়ে ভালো, সেই মেথড এটাই কিন্তু। আর এর আগেও যেগুলো বলে আসছি সেগুলোও কিন্তু অনেক ভালো। সো যার যেটা ভালো লাগে সেটা। তবে আমি পার্সোনালি বলে দিচ্ছি, আমি এইভাবে বলি, প্রেপ মেথড দ্বারা বলি, প্রেপ দ্বারা। তো আসো, আমার সকল আনসারগুলো প্রেপ দিয়ে বেশিরভাগ তৈরি করা। তো এই নোট মেকিংটা কয় মিনিট দেওয়া হয় নোট মেকিংয়ের জন্য বলেন তো? আগে 1 মিনিট টাইম দেওয়া হয়। তো এই 1 মিনিট টাইমটা আমরা কেমনে কাজে লাগাতে পারি? দেখেন যে হোয়াট ইজ দ্য ফেস্টিভ্যাল, এই ফেস্টিভ্যালের নামটা কি? পয়লা বৈশাখ। ওয়েন অ্যান্ড হোয়ার ইজ ইট সেলিব্রেটেড, এটা কোথায় সেলিব্রেট করেছে? দেখো যে এপ্রিল 14 ঢাকাতে। হাউ ডু পিপল সেলিব্রেট দিস ফেস্টিভ্যাল, তাহলে আমরা বলতে পারি রমনা পার্ক অ্যান্ড ডিফারেন্ট কালচার ভেন্যুজ, মঙ্গল শোভাযাত্রা এটসেট্রা। দেখেন আমরা এখানে ঢাকা চুজ করছি কারণ ঢাকা নিয়ে আমি বেশি বুঝাতে পারবো। আমি যদি এখানে সিলেট চুজ করতাম তাহলে সিলেটে এই তো এত বড় করে হয় না এবং এগুলো কোনো কিছু হয়ই না। সো এখানে আমি কিন্তু ইনফরমেশন কম দিতে পারবো। সো এটা আমার জন্য অনেক সময় রিস্কি হয়ে যায়, সেজন্য আমি ঢাকা নিয়ে বললাম। এরপরে দেখেন যে হাউ ডু পিপল সেলিব্রেট দিস ফেস্টিভ্যাল, তাহলে আমরা বললাম রমনা পার্ক অ্যান্ড ডিফারেন্ট কালচার ভেন্যুজ, মঙ্গল শোভাযাত্রা, এগুলো দ্বারা। এরপরে দেখেন যে হোয়াই ডু ইউ এনজয় সেলিব্রেটিং ইট, যে আপনারা কেন এটা সেলিব্রেট করেন? দেখেন যে পান্তাবাত, হেলসা ফিশ, মিউজিক, ডান্স এটসেট্রা, এগুলা করা হয় আর কি। এগুলা করে আমরা কি করি? উদযাপন করি। তো এগুলো আপনি যতটুকু পারেন 1 মিনিটের ভিতরে এগুলো লিখে রাখলেন। অ্যাটলিস্ট না পারলে প্রত্যেকটার জন্য 2টা 2টা করে লিখবেন, এরকম সংক্ষেপে। কয়টা কয়টা করে? 2টা 2টা প্লিজ লিখে রাখবেন। এটা লিখা ছাড়া যদি আপনি বলেন তাহলে এটা সবচেয়ে বেশি দুঃসাহসিক কাজ বলে গণ্য হবে। বুঝতে পারছেন? সো কখনও এগুলা মানে প্ল্যানিং ছাড়া আপনি বলতে যাবেন না। সেম জিনিসটা মনে রাখবেন রাইটিংয়ে, প্ল্যানিং ছাড়া লিখতে যাবেন না, তাহলে কিন্তু আপনি ঠকবেন, বিশাল বড় পরিমাণে আপনি ঠকবেন, অযথাই আপনি কোর্স করলেন। এখন আসেন 1 মিনিট শেষ হবার পরে এক্সামিনার আপনাকে বলবে, ওকে মিস্টার হাসান, ক্যান ইউ স্টার্ট প্লিজ, মানে আপনি কি এখন স্টার্ট করবেন? তো এই যে দেখো যে আমরা স্টার্ট করলাম, রেডি সবাই? আমরা স্টার্ট পড়ি তো। যেমন আমি এভাবে শুরু করব, আই উড লাইক টু টক অ্যাবাউট আ কনভেনশনাল ফেস্টিভ্যাল দ্যাট ইজ সেলিব্রেটেড ইন আওয়ার কান্ট্রি। পয়লা বৈশাখ ইজ এ ভাইব্রেন্ট ট্রেডিশনাল ফেস্টিভ্যাল সেলিব্রেটেড ইন বাংলাদেশ টু মার্ক দ্য বেঙ্গলি নিউ ইয়ার। তো দেখেন যে প্রথম 2টা সেন্টেন্স পয়েন্ট বললাম এবং ওই রিজনটা যেটা নিয়ে আমি কথা বলবো সেইটা বললাম। তো দেখেন যে এখানে আমরা কি কি বলতে পারি। স্টার্টিং যে ফ্রেজটা আমি ব্যবহার করলাম, আই উড লাইক টু টক অ্যাবাউট, এছাড়া আর কি কি বলতে পারি? দেখেন, আই উড লাইক টু টক অ্যাবাউট বলতে পারি, আই এম গোয়িং টু টক অ্যাবাউট বলতে পারি, আইড লাইক টু টেল ইউ অ্যাবাউট, এটা দিয়ে শুরু করতে পারি। এই 3টার মধ্যে যে কোনো একটা দিয়ে আপনি কী করবেন? শুরু করতে পারেন। ওকে, এরপরে আসে মিডিল যে 2 নাম্বার 3 নাম্বার কোয়েশ্চেনগুলো আছে, এইগুলোতে আপনি কেমনে ব্যবহার করতে পারেন? যেমন ফার্দার মোর, এডিশনালি, হোয়াট ইজ মোর, এজ আই মেনশন বিফোর অর অ্যাবাব। এখানে একটা কথা দেখেন বলছি, এজ আই মেনশন বিফোর অর কি অ্যাবাব। এই কথাটা হচ্ছে গিয়ে যদি আপনি আগে কোনো একটা কথা বলে থাকেন আর ওই কথাটা আপনি যদি আবার কি করেন ওটা বলতে চান, তখন আপনি বলবেন এজ আই মেনশন বিফোর অর অ্যাবাব। আরেকটা জিনিস আমি আপনাদের বলবো যে অ্যাড করার জন্য, ধরেন যে কোয়েশ্চেনগুলো আপনি বলবেন এটা যদি কন্ট্রাস্টমূলক হয়, কী মূলক হয়? কন্ট্রাস্ট, তাহলে আপনি ইউজ করতে পারেন অন দ্য আদার হ্যান্ড। এগুলা যেমন 2টা 2 ধরনের হলে তখন মানে প্রশ্ন একটা, এখানে সব প্রশ্নগুলো একই রকম, সেজন্য আমরা এগুলা লিখি নাই। তো অন দ্য আদার হ্যান্ড এবং হাউএভার ইউজ করতে পারেন, অথবা কনভার্সলি ইউজ করতে পারেন। তো এগুলো আপনার জন্য ভালো হয় আর কি যদি ইউজ করেন। আর এন্ডিং, যেমন 4 নাম্বার কোয়েশ্চনে আপনারা যখন যাবেন তখন আপনারা এভাবে শুরু করতে পারেন, সো দ্যাটস ওয়াই, সো ইন দ্য এন্ড, টু ফিনিশ অফ, আই উইল অলওয়েজ রিমেম্বার। অথবা আরেকটা জিনিস অনেকে ইউজ করে ওভারঅল, কি ইউজ করে? ওভারঅল। এটাও লাস্টের প্রশ্নটা শুরু করার সময় আপনি ওভারঅল দিয়ে শুরু করলেন, আর লাস্ট লাইনটা বলার সময় আপনি বললেন ইন দ্য এন্ড, দ্যাটস ওয়াই, এই কথাগুলোর যে কোনো একটা। অথবা আপনি ফিউচার দিয়ে যদি বলতে পারেন হবে, যেমন আই উইল অলওয়েজ রিমেম্বার দিয়ে আপনি ওই কথাটা রিকল করে দিলেন। সো আই হোপ এই ফেজগুলো আপনারা একটু মনে রাখবেন প্লিজ দয়া করে। তো আমরা এখানে জাস্ট প্রশ্ন নম্বর কোনটা বলছি বলেন তো আপনারা? প্রশ্ন নম্বর 1 বলছি।
এখন আসেন, এখন আমরা 2, 3, 4 শেষ, এখনও শেষ হয় নাই। তো আসুন নাম্বার 2, আমরা এখানে বলছিলাম April 14 ঢাকা, আর এটা ছিল কি when and where is it celebrated। তো আমরা এভাবে বলতে পারি it falls on April 14th each year and it holds great cultural significance for the people of Bangladesh. The festival is celebrated with much enthusiasm and joy in various parts of the country, particularly in Dhaka, the capital city. শেষ। তো PR দ্বারা এটা বললাম। এখন আসো কোয়েশ্চেন নাম্বার 3 আমরা যখন বলবো তখন প্রেপ মেথডটা ব্যবহার করে ফেলবো। কোন মেথড বলেন? প্রেপ। এবং কোয়েশ্চেন নাম্বার 4ও সেম প্রেপ। তাহলে আমরা আসেন কোয়েশ্চেন নাম্বার 3টা একটু পড়ি। তো এটা আমরা শুরু করলাম এই যে ফার্দার মোর দিয়ে। তো আমরা যদি বলি ফার্দার মোর, on the morning of Pahela Boishakh, people dress in traditional outfits, with women wearing colorful saris and men in Punjabis. They gather at Ramna Park and different culture venues to participate in various culture programs, music, dance, performance, and traditional rituals. One of the critical aspects of the festival, such as Mongol Shubhajatra, a colorful procession symbolizing the spirit of unity, resistance against oppression, and the struggle for justice. I love the sense of community and renewal that Pahela Boishakh brings, but I dislike the crowds which can be overwhelming at times. সো লাস্টে আমি একটু ডিসলাইকটাও বলে ফেললাম, মানে অতিরিক্ত যে ক্রাউডটা হয়, ভিড়টা হয়, সেটা আমি কী করি? ডিসলাইক করি। আর লাইকটাও বলে ফেললাম, আই লাভ দ্য সেন্স অফ কমিউনিটি অ্যান্ড রিনিউয়াল দ্যাট পয়লা বৈশাখ ব্রিংস, মানে কমিউনিটি সবাই একসাথে চলে আসে, এটা আমি কী করি? ভালোবাসি। তো দেখো যে এখানে কিন্তু বলার সময়ও আমি অনেক কি স্টোরি বলে ফেলছি, যে লাস্টের লাইক এবং ডিসলাইক নিয়ে কী বলে ফেলছি? স্টোরি বলে ফেলছি। তো এইভাবে আপনাকে টেকনিক করে কথা চালিয়ে যেতে হবে এবং এমনভাবে বলতে হবে যাতে আপনারটা ইমপ্রেসিভ মনে হয়। আসো এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 4-এ চলে যাই। এখানে আমরা কেমনে বলতে পারি? দেখেন যে ওভারঅল দিয়ে শুরু করছি কিন্তু এই যে, তো আপনারা এভাবে শুরু করতে পারেন, আমি যেভাবে দেখাই দিচ্ছি এইভাবে। ওভারঅল, during Pahela Boishakh, I enjoy traditional Bengali foods like pantabat, fermented rice যেটাকে আমরা বলি, হিলসা ফিশ, ফিতাস, traditional cakes and sweets. I also visit fairs, wear topper, traditional headgear, and participate in various culture events showcasing traditional music, dance, and art forms. এরপরে দেখেন, Pahela Boishakh is a time of joy, culture, pride, and unity for the people of Bangladesh. It brings together individuals from all walks of the city, celebrate the rich cultural heritage of the country, and welcome Bengali New Year with hope and optimism. That's why it's a significant event for me. এই যে দ্যাটস ওয়াই দিয়ে লাস্টে কী করলাম? আমরা শেষ করলাম। তো আই হোপ আপনি এইভাবে যদি আপনি কথাবার্তা বলতে পারেন, তারপরে ইনশাল্লাহ আপনার জন্য কী হবে? ব্যান্ড 9। এটা হচ্ছে ব্যান্ড 9-এর মতো করে তৈরি করা। তো আপনি যদি এখান থেকে ব্যান্ড 8 বা ব্যান্ড 7-ও যদি পান, আলহামদুলিল্লাহ, বেস্ট না? ওকে, আমরা শেখার সময় আমি যখন আমার স্টুডেন্টদেরকে শেখাই তখন বেস্ট কোয়ালিটি দিয়ে শেখাই, আর সে লেখার সময় যদি ওটা কোয়ালিটি এই অনুপাতে না হয় তাহলে জন্য একটু কমে, যাতে অ্যাটলিস্ট ব্যান্ড 7 পর্যন্ত গিয়ে যে সেজন্য কি থামে। এখন আমি যদি আপনাকে ব্যান্ড 7 করে শেখাই তাহলে আপনি পরীক্ষার হলে গিয়ে ব্যান্ড 5 পেয়ে যেতে পারেন, যারা প্র্যাকটিস করে না তারা আর কি। সো ওকে ডিয়ার স্টুডেন্টস, এখন আপনি কেমনে বলবেন এই জিনিসটা? কেমনে বলবেন? যেমন আমি আবার আপনাকে দেখাচ্ছি যে এই জিনিসটা আপনি সুন্দর করে পরীক্ষার হলে এভাবে বলবেন, নর্মাল স্পিডে। কোন স্পিডে বলেন? নর্মাল স্পিডে। নর্মাল স্পিডে বলবেন, এবং যদি এইটা হুবহু কমন পড়ে যায়, কখনও আপনি নিজেকে কন্ট্রোল রাখবেন এবং মিডিয়াম স্পিডে বলবেন, দেখবেন যে সে জীবনে কখনও বুঝতে পারবে না যে আপনি এটা মেমোরাইজ করে বলছেন। তো আমি যদি পড়ি, আপনারা এভাবে পড়বেন সবসময়। আপনাকে যখনই বলবে তারা ক্যান ইউ স্টার্ট প্লিজ, তখন আপনার মুখে হাসি তো সবসময় থাকবে, হাসি ধরে রাখবেন আর বলবেন, I'd like to talk about a conventional festival that is celebrated in our country. Pahela Boishakh is a vibrant traditional festival celebrated in Bangladesh to mark the Bengali New Year. It falls on April 14th each year, and it holds a great cultural significance for the people of Bangladesh. The festival is celebrated with much enthusiasm and joy in various parts of the country, particularly in Dhaka, the capital city. Furthermore, on the morning of Pahela Boishakh, people dress in traditional outfits, with women wearing colorful saris and men in Punjabis. They gather at Ramna Park and different culture venues to participate in various culture programs,
music, dance performance, and traditional rituals. One of the critical aspects of the festival, such as Mongol Shobhajatra, a colorful procession symbolizing the spirit of unity, resistance against oppression, and the struggle for justice. I love the sense of community and renewal that Poila Boishakh brings, but I dislike the crowds, which can be overwhelming at times. Overall, during Poila Boishakh, I enjoy traditional Bengali foods like pantabat, fermented rice, hilsha fish, pitas, traditional cakes, and sweets. I also visit fairs, wear topor, traditional headgear, and participate in various cultural events showcasing traditional music, dance, and art forms. Poila Boishakh is a time of joy, culture, pride, and unity for the people of Bangladesh. It brings together individuals from all walks of life to celebrate the rich cultural heritage of the country and welcome the Bengali New Year with hope and optimism. That's why it is a significant event for me. এইভাবে আপনি আপনার কি রেখে দিলেন, জিনিসটা শেষ করে দিলেন। তো এইভাবে নর্মাল স্পিডে মুখে হাসি রেখে রেখে আপনি জিনিসটা বলবেন। কখনো মুখ থেকে মানে হাসি যখন আপনি বুঝলেন যে আপনার মুখ থেকে হাসি চলে যাচ্ছে, তখনই আবার আপনি হাসিটা চলে নিয়ে আসবেন, ঠিক আছে? তো একদম নর্মাল স্পিডে, মানে আই মিন খুব কম স্পিডে না, নর্মাল স্পিডে। স্টুডেন্টরা, আপনি কি জানেন কখন খুব বেশি স্পিডে বলে? তার সত্যটা আমার কাছ থেকে জেনে নেন। প্রথম রিজনটা হচ্ছে সে স্ট্রেসের মধ্যে আছে, স্ট্রেস, তার ভিতরে টেনশনে কাজ করছে সেজন্য। আর 2 নম্বর ওয়েটা, সে পারতেছে না, সে মনে করতেছে আমি তাড়াতাড়ি বলে ফেললেই তো শেষ। কিন্তু নর্মাল স্পিডে মানুষ কখন বলে? যখন তার ভিতরে কনফিডেন্স আছে, সে যে সুন্দর করে বোঝাতে চাচ্ছে সেই জিনিসটা অটোমেটিক কী করা যায়, বোঝা যায়। সেজন্য আপনারা সবসময় পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3-তে আপনি যেটাই বলুন না কেন নর্মাল স্পিডে বলার ট্রাই করবেন, সুন্দর ফ্লুয়েন্সি রেখে স্পষ্টভাবে বলার জন্য। ওকে, তো এই যে প্রশ্নটা আমি আপনাদের সামনে তুলে নিয়ে আসছি, এই প্রশ্নটা কিন্তু আমাদের প্রথম যেটা আছে, যেমন কুহেরেন্স এবং ফ্লুয়েন্সি এবং কি কুহেরেন্স। তো এখানে দেখেন যে আমার এইটার সাথে এক কথার সাথে আরেক কথার মিলেছে, এক কথার সাথে আরেক কথার মিলেছে, এবং আমি খুব নর্মাল একটা স্পিডে বলছি। এই সব কথার সাথে সব কথার কী আছে, মিল আছে। তো ফ্লুয়েন্স এবং কোহেরেন্স যদি এরকম থাকে, আপনাকে দিবে 9। ধরেন এরপরে দেখেন যে ফ্লুয়েন্সি এবং কোহেরেন্সের পরে তারা যেটা লক্ষ্য করে সেটা হচ্ছে কি বলেন তো, লেক্সিক্যাল রিসোর্স, যেটাকে LR বলা হয়। তো এখানে অনেকগুলো লেক্সিক্যাল রিসোর্স আমরা ব্যবহার করছি, মানে ভোকাবুলারিগুলা। আর সেই ভোকাবুলারিগুলো কিন্তু সবসময় ছিল কোলিকেশন আকারে। কী আকারে ছিল বলেন তো? কোলিকেশন আকারে। যেমন এখানে বলছিলাম গ্রেট কালচারাল সিগনিফিকেন্স, এটা কিন্তু এরকম কি আছে, এটা হচ্ছে একটা কোলিকেশন। কোলিকেশন হচ্ছে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, এগুলা মিলে আর কি। যেমন গ্রেট অ্যাডজেক্টিভ, কালচারাল হচ্ছে সেম অ্যাডজেক্টিভ, আর সিগনিফিকেন্স হচ্ছে নাউন। তো এটা অ্যাডজেক্টিভ প্লাস নাউন দিয়ে গঠিত হয়েছে। তো এইভাবে জিনিসগুলোকে তারা কোলিকেশন আকারে তৈরি করে। যেমন এনথুজিয়াজম অ্যান্ড জয়, এনথুজিয়াজম অ্যান্ড কি জয়, নাইস একটা কোলিকেশন। সো এরপরে এইভাবে এখানে অনেকগুলা কোলিকেশন আমি নিজে কি করছি, তৈরি করছি। তো লেক্সিক্যাল রিসোর্স এখানে খুব সুন্দর আছে, ধরলাম 8 দিল। লেক্সিক্যাল রিসোর্সের পরে আমাদের যে জিনিসটা হয় সেটা হচ্ছে গ্রামাটিক্যাল অ্যাকুরেসি। এখানে আসলে কোনো গ্রামাটিক্যাল অ্যাকুরেসি নাই। তো যখন পাস্টে বলা দরকার তখন আমি পাস্টে বলছি, যখন জিনিসটা প্রেজেন্টে বলা দরকার প্রেজেন্টে বলছি। সো এখানে ধরো সাপোজ সে কী দিল, 8 দিল। কী দিল আমাকে? গ্রামাটিক্যাল অ্যাকুরেসিতে 8। তারপর আসেন লাস্টে যে জিনিসটা, তারা প্রনাউন্সিয়েশন। তো আমি এখানে নর্মালি খুব সুন্দর করে আমি প্রনাউন্সিয়েশনগুলো করছি। সেখানে অবশ্যই কোনো ধরনের কোনো অডিও টোনেরও কোনো পরিবর্তন হয় নাই, যেহেতু আমি বলছি আপনাদের শুধু যখন যে প্রনাউন্সিয়েশনে পি, ওটাতে সে কী দিল আমাকে, PR বললাম প্রনাউন্সিয়েশনে, সে আমাকে 9 দিল। তাইলে এই 4টা যদি সে যোগ করে 9, 8, 17, 17, 8, 25, 25, 9, 34, তখন 34 ভাগ কত দিবে? 4। তো এভাবে দিয়ে দেখবেন যে আপনার স্কোর তখন ব্যান্ড 9.0-তে চলে যাচ্ছে। তো 16, 25, 9, 34, হ্যাঁ 9-এ চলে যাবে তখন, বুঝতে পারছেন? 35 তো 9-এ চলে যাবে। সো ডিয়ার স্টুডেন্টস, তো আপনি যদি এইভাবে কি করেন, জিনিসগুলো বলতে থাকেন বা বলতে পারেন, তাহলে দেখবেন যে আপনি খুব ভালো একটা নাম্বার পাবেন মেইন পরীক্ষায়।
তো নেক্সট দিন আমরা যে 3টা টেকনিক আপনার সাথে আলোচনা করছিলাম, এই একটা টেকনিকগুলো, এটা 3rd টেকনিক। এর আগের যে টেকনিকগুলো আমি বলছিলাম ওই টেকনিকগুলো হচ্ছে 4th টেকনিক। এই যে আগের টেকনিকগুলো, এই যে এটা ছিল 1 নাম্বার টেকনিক। এই যে এইটা দিয়ে কেমনে বলা লাগে সেইটা আমি গত ক্লাসে দেখাইছি আপনাদের। তারপর এইটা হচ্ছে একজন প্লিজ দয়া করে আপনার ওই যে অডিওটা মিউট করেন, আমাদের জুম ক্লাসের একজন প্লিজ দয়া করে আপনার অডিওটা মিউট করেন। আর এটা হচ্ছে পিপিএফ মেথড, 2 নম্বর মেথড দ্বারা দেখেন এভাবে পাস্ট প্রেজেন্ট ফিউচারে যে আনসারটা আমরা বলবো সেইটা। আর লাস্টেরটা তো আমি একটু আগে দেখাইছি। এখন আসেন আমি একটা জিনিস আপনাকে দিচ্ছি, যেভাবে আপনারা মেইন জিনিসটা করবেন আর কি, প্র্যাকটিস আর কি। যে কোনো বই এভাবে শেষ করতে পারবেন আপনি, অথবা মাক্কার বই আছে না সবার বাসায়? আমি আবার আপনাকে ওই যে মাক্কার বইয়ের ভার্সনটা দিয়ে দেবো আপনাদের সবাইকে, নিউ যে ভার্সনটা আসছে সেইটা। তো এই 6টা টেকনিকে আপনি প্রায় মাক্কার বইয়ের 90টা কিউব করতে পারবেন, জিনিস বলতে পারবেন। কি 6টা টপিক দেখো, যে মাক্কার বইয়ের মানে অসংখ্য, সবগুলোই মোটামুটি কভার করা যায়। ডিসক্রাইব অ্যান অবজেক্ট, describe a person, describe an event, describe an activity, describe a place, describe your favorite. তো এটা কেমনে আসলে সম্ভব হয়? যেমন ধরেন এই যে describe a person জিনিসটা আছে, তো describe a person তো বিভিন্ন জিনিস নিয়ে আসতে পারে। যেমন describe a famous person, describe an intelligent person, describe a child, describe an old person. তো এরকম describe someone is good, এরকম বলে আসতে পারে। তো এরকম বলে আসলে আপনি যদি মাত্র একটা পার্সন দিয়ে খুব সুন্দর করে শিখেন, তাহলে ওই অনুযায়ী কিন্তু জাস্ট পিপলের আগে ফেমাস লাগাই দিলেন, পিপলের আগে ইন্টেলিজেন্ট লাগাই দিলেন, তখন কিন্তু আপনি খুব সুন্দর করে ওই অনুযায়ী বলতে পারবেন। তো এই 6টা টপিক আপনি না শিখে, এই 6টা ক্রাইটেরিয়া, এই 6টা এরিয়া আপনি না শিখে আপনি স্পিকিং এক্সামে কী করবেন না, বসবেন না। কিন্তু কোথায় বসবেন না? স্পিকিং এক্সামে বসবেন না, মনে থাকে যেন এইটা। হ্যাঁ, তো আমরা এই 6টা টপিক কেমনে বলতে পারি? যেমন দেখেন যে এখানে আছে এই যে এটা দেখেন ডিসক্রাইব এ পারসন। তো এই পারসন রিলেটেড একটা যদি আপনি শিখেন তাহলে কি বলতে পারলেন? ফ্যামিলি মেম্বার্স, ফেমাস পারসন, টিচার, ফ্রেন্ডস, চাইল্ড, সামওয়ান হু হেল্পস পিপল সামথিং ওয়েল, সামওয়ান হু ডাজ গুড, এটা এভাবে বলতে পারবেন। তারপর নাম্বার 2টা দেখো যে ডিসক্রাইব এ প্লেস। তো প্লেস রিলেটেড একটা শিখলে আপনি অনেকগুলো বলতে পারবেন। এসিটি, হলিডে প্লেস, ট্রেডিশনাল, জাস্ট ওই প্লেসের আগে ওই নামটা। যেমন একটা প্লেস দিয়ে শিখছেন, যেমন আপনি সিলেটের জাফলং নিয়ে শিখছেন, তো ওটার আগে আপনি ট্রেডিশনাল প্লেস আসলে ওটার আগে জাস্ট কী লাগিয়ে ফেলবেন আপনি? ট্রেডিশনাল। ওটার আগে জাস্ট কী লাগিয়ে ফেললেন? হিস্টোরিক্যাল। মজা না? হ্যাঁ, ওল্ড বিল্ডিং, বিউটিফুল সিটি, রেস্ট্রিক্টেড প্লেস, নিউ ডেভেলপমেন্ট অফ, আচ্ছা এটা বলার দরকার, নিউ ডেভেলপমেন্ট, জাস্ট নিউ কি ডেভেলপমেন্ট, এইগুলা বলা যায়। যেমন ডিসক্রাইব অ্যান অবজেক্ট রিলেটেড যে কোনো একটা জিনিস শিখতে পারেন। যেমন সামথিং জব ইউ ইউজ, এ গিফট, মোবাইল ফোন নিয়ে, কম্পিউটার, স্মার্ট ওয়াচ, ইলেকট্রনিক ইকুইপমেন্ট, রিসেন্ট ইনোভেশন, যে কোনো একটা জিনিস অবজেক্ট হিসাবে বিবেচনা হবে, আপনি ওইটা নিয়ে বলে ফেললেন। যেমন বর্তমানে সবাইকে কী দেয়? মোবাইল ফোন গিফট দেয়, তাই না? তো আপনি মোবাইল ফোন দিয়ে আপনি অবজেক্ট রিলেটেড আসলে এইটা নিয়ে কথাবার্তা বলতে পারেন। সবগুলো কিন্তু মোটামুটি একই ধরনের, যেহেতু ইলেকট্রনিক জিনিস। যেমন কেউ আপনাকে একটা নেকলেস দিছে, আপনার আব্বু বা আম্মু অথবা আপনার পছন্দনীয় কেউ আপনাকে একটা নেকলেস দিছে, ওই নেকলেস অনুযায়ী আপনি বলতে পারেন। তো ডিসক্রাইব এন ইভেন্ট, দেখো যে এইটা কেমনে ডিসক্রাইব এন ইভেন্ট রিলেটেড কিন্তু অনেকেই প্রশ্ন গিয়ে পায়। তো আপনি ফেস্টিভ্যাল নিয়ে কথাবার্তা বলতে পারেন। ওই যে একটু আগে আমরা যেটা শিখছিলাম ওইটা ইভেন্ট নিয়ে, ওটা পয়লা বৈশাখ। সো একটা আনসার আপনারা পেয়ে গেছেন আমার কাছ থেকে, ডিসক্রাইব এন ইভেন্ট। তো ফেস্টিভ্যাল নিয়ে কথাবার্তা বলতে পারি আমরা, সেলিব্রেশন নিয়ে, এ রেড লেটার ডে, এ হ্যাপি মুমেন্ট, স্যাড মুমেন্ট, হুইচ মেড ইউ হ্যাপি, ইউ নেভার ফরগেট, এরকম প্রশ্ন কিন্তু মেইন পরীক্ষায় আসে। অথবা ওয়েডিং পার্টি, অথবা বার্থডে, অথবা কি পার্টি বলেন তো? বার্থডে পার্টি। এরপরে নাম্বার 5-এ আসুন, আমরা যে জিনিসটা জানতে পারি এখান থেকে, ডিসক্রাইব অ্যান অ্যাক্টিভিটি মানে কি? কার্যকলাপ আর কি। তো আমরা এখানে অ্যাক্টিভিটি হিসাবে কি নিলাম? হবি, গেম, গার্ডেনিং, স্পোর্টস, সামথিং ইউ ওয়ান্ট টু বি ফিউচার, সামথিং দ্যাট মেক্স ইউ প্লেজার ইন দ্য ফিউচার, অথবা আপনার ফিউচার জব নিয়ে কথা বলতে পারেন, এই যে ফিউচার জব হবে এটা। তো এইগুলা যে কোনো একটা শিখতে পারেন, শিখে আপনি খুব সুন্দর করে বলতে পারেন।
তারপর নাম্বার 6-এ আমরা যে জিনিসটা দেখবো আর কি, ডিসক্রাইব ইউর ফেভারিট। তো ফেভারিটটা বুকস, ফিল্ম, ওয়েবসাইট, ওয়াচিং টেলিভিশন শোজ, টিভি সিরিয়ালস, এগুলোর যে কোনো একটা নিয়ে আপনি কী করতে পারেন, শিখতে পারেন, আপনি ইজিলি বলতে পারেন। তবে হ্যাঁ, দেখেন যে বুক শিখলে ফিল্ম কিন্তু খুব সুন্দর করে পারা যায়, কারণ অনেকগুলো ফিল্ম বই থেকে করা হয়, তাই না? তো এগুলো একটু শিখে রাখেন। এই যে টেকনিকগুলো আমি দিছি আপনাকে, এই 6টা টেকনিক আপনি যে কোনো উপায়ে শিখবেন, নিজের মতো করে লিখে রাখবেন, পরীক্ষায় এই রিলেটেড আসলে আপনি সুন্দর করে উপস্থাপন করবেন, ইনশাল্লাহ দেখবেন আপনি ভালো একটা স্কোর ব্যান্ড 7+ নিয়ে আসবেন। তো এরকম জিনিসগুলো আমি আপনাদের দিচ্ছি, যেমন ট্রেডিশনাল ফেস্টিভ্যাল, এই জিনিসটা তো আমি আপনাকে একটু আগে বুঝাইয়া দিছি সব। তাহলে এটা ছিল ডিসক্রাইব অ্যান ইভেন্ট, ওই 6টার মধ্যে একটা শেষ, এইভাবে আসলে আপনি এইভাবে বলতে পারেন। আর এইটা দেখেন যে ডিসক্রাইব অ্যান অবজেক্ট, তো অবজেক্ট রিলেটেড যদি কোনো জিনিস আছে, অবজেক্ট, এই অবজেক্টটা কীরকম, হোয়াই, হোয়ার ইউ বট ইট, হাউ ইউ ইউজ ইট, ডু ইউ স্টিল ইউজ ইট টু টেক ফটোজ অর ভিডিওস, অ্যান্ড এক্সপ্লেন ইউর ফিলিংস অ্যাবাউট ইট। এটা হচ্ছে প্রশ্নের প্রম্পট, মানে হিন্টস। আর এগুলো হচ্ছে সব ইনস্ট্রাকশন। এগুলা কি বলেন তো? ইনস্ট্রাকশন। তো ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি প্রথমে একটা অবজেক্ট সিলেক্ট করবেন। তো অবজেক্ট কী হতে পারে? বর্তমানে অবজেক্ট কী হতে পারে? মোবাইল ফোন হতে পারে, অথবা ক্যামেরা হতে পারে। একটা কী হতে পারে? এখন তো ক্যামেরার যুগ চলতেছে, এগুলা হতে পারে। তো আপনি এভাবে শুরু করতে পারেন, ডিসক্রাইব অ্যান অবজেক্ট ইউজড রিসেন্টলি। 1 মিনিট টাইম আমাদের দেওয়া হবে কিসের জন্য বলেন তো সবাই? ইয়েস, 1 মিনিট টাইম দেওয়া হবে নোট মেকিংয়ের জন্য। তাহলে এই 1 মিনিটের টাইমে আপনি এভাবে সংক্ষেপে নোট লিখে রাখতে পারেন। ডিসক্রাইব হোয়াট দ্য অবজেক্ট লুকস লাইক ডিজিটাল ক্যামেরা। ডিসক্রাইব হোয়াই ইউ বট ইট অর হাউ ইউ ইউজ ইট। তাহলে আপনি বলতে পারেন ফিউ ইয়ার্স এগো, ঢাকা থেকে কিনছি। ডু ইউ স্টিল ইউজ ইট টু টেক ফটোজ অর ভিডিওস, ডিডন্ট নিড টু ইট এনিমোর। মানে এখন আর আমি এটা ব্যবহার করি না। ডিজিটাল ক্যামেরার কথা বলছি আমি, অনেক আগে আমি একটা কিনছিলাম, অনেক আগে 2010-11 দিকে তখন তো এইরকম অ্যাকশন ক্যামেরাগুলো ছিল না। অ্যান্ড এক্সপ্লেইন ইউর ফিলিংস অ্যাবাউট ইট। তো ফিলিংস আমি বলবো ফিলিং নস্টালজিক অ্যান্ড সেন্টিমেন্টাল, অর্ধসচেতন হয়ে যায় অনেক সময়, দেখে আগের কথাগুলো কী হয়ে যায় আমাদের মনে হয়ে যায়, সেজন্য, তাই না? সো এবার আসুন আমরা পরবর্তীতে চলে যাব। দেখেন যে এই অনুযায়ী আমরা কেমনে বলতে পারি। তো এই যে দেখেন যে আমি আমার মতো করে, মানে আগের নিয়মগুলো অনুসরণ করে আমরা কোয়েশ্চেনগুলোর আনসার লিখব প্রেপ দ্বারা। I'm going to describe an object which I used it recently. One thing that I bought but I don't use anymore is a digital camera. It's a small and compact device with a black body and a silver lens. It has a screen on the back and a few buttons on the top and the side. তো এইভাবে আপনি সেকেন্ডটা বলবেন, থার্ডটা বলবেন, ফোর্থ বলবেন। এই হচ্ছে ফুল আনসারটা। তাহলে আমি আপনাদের, যেহেতু আমার এখানে আছে এবং এই ফাইলটা আপনারা পেয়ে যাবেন, সেক্ষেত্রে আমি বারবার ওগুলা না পড়ে আমি ফুল 2 মিনিটের ভিতরে আপনি কেমনে বলবেন সেই জিনিসটা আমি আপনাকে দেখাইয়া দিচ্ছি। সো রেডি সবাই? আপনি আপনার মুখে আগে হাসি রাখেন সবাই, হাসি রাখবেন এভাবে, হাসি রাখেন সবাই। ইয়েস, তো এভাবে হাসি রেখে আপনি বলবেন, I'm going to describe an object which I used it recently. One thing that I bought but I don't use anymore is a digital camera. It's a small and compact device with a black body and a silver lens. It has a screen on the back and a few buttons on the top and the side. I bought it a few years ago when I was planning to travel around Dhaka. I wanted to capture the beautiful scenery and the memorable moments of my trip. I used it a lot during my travels and I took hundreds of photos with it. However, after I came back, I realized that I did not need it anymore. Nowadays, I just use my smartphone to take pictures because it is more convenient and has better quality. The camera is now sitting in a drawer collecting dust. I sometimes think about selling it or giving it away, but I haven't done it yet. Maybe I still have some sentimental attachment to it because it reminds me of the wonderful time I had in Dhaka. Talking photos can make me feel nostalgic and sentimental as you remember the past and the people and events that shaped our life. I can also use photos to preserve and share our memories with others and to reconnect with our emotions and identity.
Taking photos can also help me cope with loss and change and to appreciate what you have. Finish. তো এইভাবে আপনি কি করবেন জিনিসটা বলবেন। তো এইখানে দেখেন যে আমি হাওয়েভার লাগাইছি, আর এখানে এসে আপনি লাগাতে পারবেন ওভারঅল। কি লাগাতে পারেন? ওভারঅল। আর লাস্টের কথার আগে আপনি বলতে পারেন কি ইন দ্য এন্ড। লাস্টের এই যে টেকিং ফটোজের আগে আপনি কি লাগাবেন? ইন দ্য এন্ড লাগালেন। কি লাগালেন? ইন দ্য এন্ড লাগালেন। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, আপনারা এখন দেখলেন যে কেমনে কত সুন্দর করে একটা আনসার আমরা ডেভেলপ করব এবং কত ইজিলি এটা সুন্দর করে আমরা উপস্থাপন করব 2 মিনিটের ভিতরে। তো এভাবে এটা হচ্ছে অবজেক্ট দিয়ে আমি অলরেডি আপনাকে 2টা আনসার দিছি। একটা ইভেন্ট দিয়ে দিছি পয়লা বৈশাখ, আর পরেরটা দিছি আমি ডিজিটাল ক্যামেরা দিয়ে সেকেন্ডটা। ওই যে 6টা টপিক এখানে ছিল না, ওই 6টা টপিকের মধ্যে কয়টা আনসার পাইছেন আপনারা? 2টা আনসার অলরেডি পেয়ে গেছেন। তারপরে দেখেন যে ডিসক্রাইব এ পারসন, এটা বলতে পারেন পারসনটা কেমনে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা যে কেউ পেয়েও যেতে পারেন মেইন পরীক্ষার হলে। তো ডিসক্রাইব এ পারসন, দেখো যে ডিসক্রাইব এ পারসন আমি বললাম ইউ শুড সেই ডিসক্রাইব হু দ্য পারসন ইজ অ্যান্ড হাউ ইউ নো দেম। পরের কোয়েশ্চনটা দেখেন ডিসক্রাইব দেয়ার অ্যাপিয়ারেন্স অ্যান্ড পার্সোনালিটি। পরেরটা ডিসক্রাইব হোয়াট দে ডু অর হ্যাভ ডান দ্যাট ইউ অ্যাডমায়ার। এক্সপ্লেইন হোয়াই ইউ লাইক দিস পারসন অ্যান্ড হাউ দে ইনফ্লুয়েন্স ইউ। সো এখানে 4টা কোয়েশ্চেন আছে। তো আমরা কেমনে বলতে পারি দেখেন যে এই যে আমি প্রথম কোয়েশ্চেনটা বললাম পি আর, সেকেন্ড কোয়েশ্চেনটাও পি আর, পরের কোয়েশ্চেন একটু লম্বা করে প্রেপ দ্বারা বললাম, এরপরের কোয়েশ্চেনও এরকম বললাম আর কি। তো আমি আপনাকে ফুল কোয়েশ্চেন আনসারটা বলবো আর কি, যেহেতু অলরেডি আমার এখানে দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন বাসা থেকে। তো কেমনে বলবেন সেই জিনিসটা আমি বলে দিচ্ছি। তো এখানে যেহেতু সবগুলা সমান, তাইলে এটা এখানে আপনি ফার্দার মোর লাগাবেন। কি লাগাবেন? এখানে ফার্দার মোর একসাথে হবে। আর এখানে লাস্টের ওইটার সাথে কি লাগাবেন আপনারা? ওভারঅল। সো রেডি? হাসি রাখেন সবাই মুখে। আর আমার সাথে সাথে আপনারাও পড়েন, যারা আমার অনলাইন ক্লাসের স্টুডেন্ট সবাই পড়েন। আমি পড়বো, আমার সাথে সাথে আপনারা পড়বেন। হাসি রাখেন সবাই। স্টার্ট। এ পারসন হু ইজ গুড অ্যাট কুকিং ইজ মাই মাদার, who makes delicious and healthy meals for our family. She has been cooking since she was a young girl, and she learned from her own mother and grandmother. She is a tall and slim woman with black hair and brown eyes. She has a warm and caring personality, and she always puts others before herself. She is also very smart and organized, and she knows how to manage their time and budget. Furthermore, she can cook a variety of dishes, from traditional to modern, from local to international. She uses fresh and natural ingredients, and she adds her own touch, flavor, and spice. She also likes to experiment with new recipes and techniques, and she always surprises us with something new and tasty. I admire her for her skill, creativity, and generosity in cooking. She teaches me how to cook and how to enjoy food. She is one of the best cooks I know, and I love her and her food very much. She influences me in making cooking fun and creative, such as using colorful and varied ingredients, playing games, and making art with food. By influencing me on cooking, she can help us develop an intimate relationship and an appreciation for food, as well as foster our cognitive, social, and emotional development. Thank you. সো এইভাবে আপনারা কী করবেন, কথাটা বলবেন, ইনশাল্লাহ দেখবেন যে আপনার কথাটা শুনতে খুব সুন্দর লাগবে, শ্রুতিমধুর হবে, এবং আপনি অবশ্যই ব্যান্ড 7+8 ইনশাল্লাহ মার্ক নিয়ে আসবেন। ঠিক আছে? তো আমি আগেও বলছি যে এইগুলাতে সবসময় এই যে কথাগুলো বলছি এগুলো সব ছিল স্টোরি, এগুলো সব ছিল কি স্টোরি, আর এই দুইটা আমি সরাসরি বলছিলাম। তো এরকম স্টোরি দিয়ে কথা বলা ট্রাই করবেন। আপনি যদি ইরেলিভেন্ট হয়ে যান কোনো অসুবিধা নেই, কারণ স্পিকিং, আমাদের যে IELTS স্পিকিং আছে সেখানে ইরেলিভেন্ট চলে যাওয়ার জন্য যে কোনো নাম্বার কাটা যাবে সেই জিনিসটা কিন্তু
এখানে লেখা নাই, কিন্তু রাইটিংয়ে আবার ইরিলেভেন্ট চলে গেলে আপনি টাস্ক অ্যাচিভমেন্টে গিয়ে ধরা খাবেন। রাইটিংয়ে রাইটিং টাস্ক 1 বলেন এবং রাইটিং টাস্ক 2 বলেন। তো এখানে যদি আপনি ইরিলেভেন্ট কথাবার্তাও ঢুকাইয়া দেন বা বলতে থাকেন, ডাজন্ট ম্যাটার, জাস্ট এখানে আপনার এবিলিটিটা কী করতে হবে, চেক করতে হবে। তারা আপনার কি চেক করবে বলেন, এবিলিটিটা। সো ডিয়ার স্টুডেন্টস, দেখেন যে আপনারা আজকে অনেক সুন্দর সুন্দর জিনিস শিখতেছেন, আর আমি আমার সেরা আনসারটা আপনাদের জন্য দিচ্ছি যাতে আপনাদের বেশ ভালো লাগে এই জিনিসটা। তো এটা ইভেন্ট, তো আর আপনারা এটা ইভেন্ট আমি লিখছি অন্য আরেকটা জিনিস দিয়ে, অন্য আরেকটা আনসার দিয়ে, তো এটা পড়ে নিতে পারেন, আমার ওখানে থাকবে। আর এটা হচ্ছে লাস্ট আনসারটা, ডিসক্রাইব এ বুক দ্যাট ইউ হ্যাড এ মেজর ইনফ্লুয়েন্স অন ইউ। সো এই বুকটা এখানে আনসারটা আমি সাজাইছি ব্যান্ড 9 করে। এই যে এটা হচ্ছে ডিসক্রাইব ইয়ার ফেভারিট, ওই যে লাস্টে একটা কোয়েশ্চেন দিয়েছিলাম না, ডিসক্রাইব ইয়ার ফেভারিট, সেইটা থেকে দিছি। এটা ফার্স্ট কোয়েশ্চেন, এটা সেকেন্ড কোয়েশ্চেন, এটা থার্ড, এটা হচ্ছে ফোর্থ। আচ্ছা, ফোর্থের আগে আমি মোরওভার দিছি, আপনি চাইলে ওভারঅল বলতে পারেন, আর এখানে চাইলে কি লাগাতে পারেন, মোরওভার, ওকে, দিয়ে কমা দিয়ে আপনি কথাগুলা চালিয়ে যেতে পারবেন। ওকে, সো আই হোপ আপনি জিনিসটা দেখতে পেলেন যে কেমনে এটা বলা লাগে, এটা আপনারা অবশ্যই পেয়ে যাবেন আজকে ফুল ভিডিও সহ। এগুলো তো টপিক আমি আপনাকে শিখেছি। যাই হোক, আজকে এ পর্যন্ত এগুলো আমি 3টা জিনিস কিন্তু আপনাকে দিয়ে দিছি। এই যে এটা, এটা হচ্ছে ওই যে ডিসক্রাইব ইউর ফেভারিট, মানে বুক নিয়ে আমি কথাবার্তা বলছি সেইটা। তো আমি আপনাকে কয়টা দিলাম দেখি তো, কয়টা আনসার শিখিয়ে দিলাম, বাকিগুলো আপনারা নিজেরা বের করবেন। এই যে আমার ইয়েটা কোথায়, ওই যে আগে যেটা ছিল এটা কোথায় গেল, আচ্ছা আমরা কয়টা শিখছি এখান থেকে দেখেন যে ডিসক্রাইব এ পারসন, এটা মনে হয় শিখি নাই, কোনটা শিখছি। আচ্ছা ওই ছোটোটা যাই, অবজেক্ট শিখছি একটা, তারপর দেখেন যে ডিসক্রাইব এন ইভেন্ট শিখছি 2টা, তারপর শিখছি আমরা ডিসক্রাইব এর ফেভারিট 3টা, আরেকটা আমরা শিখতে পারি লাস্ট, এটা শিখে আজকে আমাদের ক্লাস শেষ করে দেব। সেটা হচ্ছে গিয়ে ডিসক্রাইব এ পারসন, পারসনটা কোথায়, এই যে এইটা শিখবো, এই মুহূর্তে ওটা শিখবো, ডিসক্রাইব এ পারসন। ঠিক আছে, তো 4টা, বাকি থাকবে কয়টা, 2টা কোনটা থাকবে, ডিসক্রাইব এ প্লেস, ওটা আপনারা নিজেরা বের করে ফেলবেন। আর কোনটা থাকবে, ডিসক্রাইব এন অ্যাক্টিভিটি, আপনার হবি, গার্ডেনিং বা অন্য যেটা হবি আছে আপনার, ওইগুলা দিয়ে বের করে ফেলবেন। এখানে লিখে আছে যে ডিসক্রাইব এন অ্যাক্টিভিটি কী কী, hobby, game, gardening, sports, something you want to be future, something that makes you pleased, এগুলো আর কি। তো আসো আমরা এখন ডিসক্রাইব এ পারসন, ওইটা বের করি আমরা, পারসন। তো পারসন রিলেটেড কোয়েশ্চনটা দেখেন আপনারা, এখানে আছে পারসন রিলেটেড। তো প্রথমে বলবে এভাবে, হিন্টসটা দিবে এভাবে, মানে প্রম্পটটা দিবে এভাবে, ডিসক্রাইব এ টাইম ওয়েন ইউ গেভ অ্যাডভাইস টু সামওয়ান। সামওয়ান মানে ওয়ান কাইন্ড অফ পারসন বোঝায়, কী বোঝায় এটা, পারসন বোঝায়। আচ্ছা, হু ইউ গেভ অ্যাডভাইস টু, আপনি কাকে, আচ্ছা এটা আসলে পারসন রিলেটেড না, এটা হচ্ছে এটা অ্যাডভাইস দিয়ে আর কি। তো যাই হোক, আমি প্রশ্নটা একটু দেখাই দেই, আপনার জন্য ভালো হবে, আপনার স্কিল বাড়বে। তো পারসন এখানে আমার লাস্টে আছে, ওইখানে আরও অনেকগুলো আমার আনসার আছে, ওই জায়গায় আমার নিজের রাখা আছে। তো আপনারা এই যে যখন আমি আপনাদের ফাইলটা দিয়ে দিব, একটু নিচে যাবেন, আমি দেখাবো একটু পরে আপনাকে, ওইখানে অনেকগুলো আনসার পাবেন আপনারা, মডেল আনসার মানে স্যাম্পল আনসার রাখছি আমার, সেগুলো একটু চেক করে নেবেন, আপনাদের নোট খাতায় তুলে রাখবেন। আচ্ছা, হোয়াট অ্যাডভাইস ডিড ইউ গিভ, আপনি কী ধরনের অ্যাডভাইস তাদেরকে দিলেন। প্রথমটা হচ্ছে হু ইউ গেভ অ্যাডভাইস টু, হু মানে কাকে, গেভ অ্যাডভাইস মানে উপদেশটা দিয়েছিল কাকে, তো সে আপনার ছোটো ভাই, বড়ো ভাই, ছোটো বোন, বড়ো বোন, বন্ধু বান্ধবী, যে কেউ হতে পারে। হোয়াট অ্যাডভাইস ডিড ইউ গেভ, হোয়াট মানে কী টাইপের অ্যাডভাইস আপনি দিয়েছিলেন। হাউ ইট ওয়াজ হেল্পফুল, এটা তার জন্য কিভাবে কী হয়েছিল, সহায়ক হয়েছিল, সাহায্যকারী হয়েছিল। অ্যান্ড এক্সপ্লেইন হাউ হি ওর শি ফেল্ট অ্যাবাউট ইট, এবং তারা কি অনুভূত করেছিল আপনার এই অ্যাডভাইসটা পেয়ে। লক্ষ্য করো ডিয়ার স্টুডেন্টস, এখানে প্রত্যেকটা কথা কিন্তু কোন টেন্সে লিখে আছে, একটু টেন্সের দিকে লক্ষ্য করো। গেভ পাস্টে, ডিড পাস্টে, ওয়াজ পাস্টে, ফেল্ট, ফিলের পাস্ট ফর্ম কি, ফেল্ট, তার মানে এটাও পাস্টে। তো যেহেতু সবগুলা প্রশ্ন হচ্ছে পাস্টে,
সেহেতু আপনিও এই অ্যান্সারগুলো পাস্ট টেন্সে দিলে আপনার টেন্সের কোনো কি থাকবে না, ভুল থাকবে না। সো যে কোনো প্রশ্ন আগে দেখবেন যে তার ক্যাটাগরিটা কি, এটা প্রেজেন্টে বলছে না পাস্টে বলছে না ফিউচারে। তো প্রেজেন্টে বললে আপনি প্রেজেন্টের মতো করে আনসার দিবেন। তো এখানে প্রেজেন্টের মতো করে আনসার দেওয়ার সময় আপনি চাইলে পাস্টও ইউজ করতে পারবেন, ফিউচারও ইউজ করতে পারবেন। কারণ আমাদের একটা মেথডে দেখে আসছি না, আমরা পিপিএফ মেথড, পাস্ট প্রেজেন্ট ফিউচার, এটা বলা যায়। তবে যখনই যে জিনিসটা বলেন না কেন, যেমন আপনি পাস্ট বলতে চাচ্ছেন 2 বছর আগের কথা, তাইলে আপনারা বলতে পারেন ব্যাক ইন 2 ইয়ার্স। কি বলতে পারেন? ব্যাক ইন 2 ইয়ার্স। তাহলে বুঝা যাবে আপনি 2 ইয়ার্স পেছন থেকে কথাবার্তা বলবেন, আর এরপরে যে কথাটা বলবেন ওইটা পাস্টে বলতে হবে। ঠিক আছে? যেমন আপনি বলতে চাইছেন 2020 সালের কথা, তাহলে আপনি বলতে পারেন লুকিং ব্যাক 2020। লুকিং ব্যাক কি বলতে পারেন আপনি? 2020 বলে আপনার ওই কথাটা যেটা বলবেন সেটা পাস্ট টেন্সে বলে দিবেন। সিম্পল পাস্ট, অনলি কোন টেন্স ইউজ করবেন? সিম্পল পাস্ট, মানে পাস্ট ইনডিফিনিটটা। তো আসো দেখো যে আমরা এখানে কি করছি, নোট মেকিংটা। হু ইউ গেভ অ্যাডভাইস টু, আপনি কাকে অ্যাডভাইসটা দিয়েছিলেন? মাই ইয়ঙ্গার ব্রাদার। তারপরে দেখো যে হোয়াট অ্যাডভাইস ডিড ইউ গিভ? হায়ার স্টাডি এবং কি অ্যাব্রোড। এটা তো আমি অবশ্যই দেবো যে কাউকে, আমার যে কোনো স্টুডেন্টকে দেই। আপনি বাইরের দেশে চলে যান, অ্যাব্রোডে। তারপর দেখো হাউ ইট ওয়াজ হেল্পফুল, গট এ হাই প্রোফাইল জব, মানে সে একটা হাই প্রোফাইল জব পাইছে। তারপর হেল্পফুল ফর আওয়ার ফ্যামিলি, এটা আমাদের ফ্যামিলির জন্য ভালো হয়। তারপর যেন অ্যান্ড এক্সপ্লেইন হাউ হি ওর শি ফেল্ট অ্যাবাউট ইট, তাহলে আমরা বললাম ফিলিং প্রাউড হচ্ছে এবং প্লিজড। তারপরে একটা হ্যাপি লাইফ লিড করতেছে সে। তো এই জিনিসটা আমি ফুললি ব্যান্ড 9 করে আনসারটা তৈরি করছি, ফুললি ব্যান্ড 9 করে। আপনারা সুন্দর করে আপনাদের খাতায় তুলে নেবেন। যখন প্রথমটা যদি আমি বলি, দেখো যে কেমনে বলবেন আপনারা, হাসি রাখবেন মুখে। একটু সরাই, ওদিকে বেশি, ওদিকে সরে গেছে। হ্যাঁ, ওকে, তাহলে আমি বলবো, হাসি রাখেন সবাই, রেডি? আমার সাথে সাথে সবাই মিমিক করেন। ওয়েল, I'm going to talk about a time when I gave a precious advice to someone. Giving and asking for advice is very common in almost culture. This shows how much you care for someone. Every now and then I give a piece of advice whenever someone asks for it. Over the 5 years ago, I gave a piece of suggestion to my younger brother. He had completed secondary school exam with high grades and wanted to be enrolled for university education. He was quite confused about choosing which university he should get admission, as he had several options. When he asked me about, I advised him to go abroad to finish his honors in a recognized university. This is because foreign countries' universities like UK, USA, Canadian university provide high quality education, which helps placement service from reputed companies. He followed my advice exactly what I told him. This turned out to be very beneficial because after finishing his bachelor, he got a job offer from an international company with a lot of perks and lucrative salary. By this way, he is a software engineer in ultra tech company, and they are making many up-to-date software which can be tremendously convenient in modern lifestyle. It helps immensely for our family too with this advice. Overall, I think he brought us up well. He was quite strict but always fair, and he has always been someone I can give my advice to. I think he sets a good example by working hard and having a positive outlook on life. Not only himself but also my whole family was proud of him. He thanked me a lot and offered his first salary to show his love and respect. Thank you. Thank you আপনারা বলবেন না, এটা আমি বললাম আপনাদের, যারা পড়ছেন আমার সাথে তাদেরকে। তো এইভাবে আপনি কি করবেন, 2 মিনিটসের ভিতরে বা উইদিন 2 মিনিটস বা 2 মিনিটসের একটু উপরও যদি চলে যায়, এক্সামিনে যদি আপনাকে হোল্ড করে, ইটস এ গুড রিজন, ইটস এ গুড সাইন। তো এইভাবে আপনি কথাটা নর্মাল স্পিডে কী করবেন, আপনারা বলবেন। লেখাটা এখানে খুব ছোটো ছোটো, আমার চোখে ধরতে একটু সমস্যা হয়েছে আর কি। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা অনেক জিনিসগুলো সুন্দর করে শিখলাম, তাই না?
তো এভাবে এখন থেকে আপনারা বেশি বেশি স্যাম্পল আনসারগুলো পড়বেন আর এই নিয়ম মোতাবেক আপনারা বলবেন। এখানে দেখেন যে এখানে ফার্দার মোর লেখা উচিত ছিল, বাট ওটা মিসিং করছি, আপনারা লিখে নেবেন, বলার সময় বলে নেবেন ফার্দার মোর বলে হি ফলোড মাই অ্যাডভাইস এক্স্যাক্টলি হোয়াট আই টোল্ড হিম, এভাবে বলে আপনি শুরু করবেন। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, আই হোপ আপনারা এটা আপনাদের জন্য খুব বেনিফিশিয়াল হবে। তো সবাই এটা পড়বেন সুন্দর করে, এভাবে কি করবেন আপনারা ক্লিয়ারলি সুন্দর করে বুঝাইয়া বলবেন। ওকে স্যার, আমরা ওইগুলা প্র্যাকটিস করব কিভাবে প্র্যাকটিস করলে ভালো হবে? হ্যাঁ, নাইস কোয়েশ্চন, মানে কেমনে প্র্যাকটিস করলে ভালো হবে, তাই না? তো এটা হচ্ছে সবচেয়ে ভালো হবে আমাদের যে স্পিকিং বইটা আমি দিয়েছি, আবার আপনাদের সেন্ড করবো। ওই স্পিকিং বইতে অনেকগুলো এরকম কোয়েশ্চেনের আনসার দেওয়া আছে, পার্ট 1-এর, পার্ট 2-এর এবং পার্ট 3-এর। তো আপনারা ওই বইটা 4 থেকে 5 বার ফুল রিডিং পড়ে ফেলবেন 10-12 দিন টাইম লাগিয়ে। তারপর মাক্কার যে বইটা আমি বলছি আপনাদের, ওই যে ফাইনাল ভার্সনটা দিব, ওই বইটা আপনারা বাসায় বসে 10 থেকে 15 দিনের ভিতরে আপনি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত 4 থেকে 5 বার পড়ে ফেলবেন। তো এটা মুখস্থ করার জন্য না, এখানে পড়বেন আর জাস্ট মেইন আইডিয়াগুলো বুঝবেন যে কী নিয়ে তারা বলতেছে, কী নিয়ে বলছে। তো সকল আনসারগুলো যদি আপনি পড়েন তাহলে আপনার মাথায় অটোমেটিক একটা আইডিয়া জেনারেট হবে যে এইটা এইরকম বলতে হয়, এইটা ওই রকম, বা ওইটা ওইভাবে বললে আপনার মাথায় বেশি করে আইডিয়া জমা হবে। তারপর আপনি প্র্যাকটিস করলেন বারবার, আপনার রুমে প্র্যাকটিস করলেন, বন্ধুর সাথে প্র্যাকটিস করলেন, অথবা আপনার যদি কোনো একটা ক্লাব থাকে, কোনো একটা কোচিং সেন্টারে যদি ক্লাবে আপনি যান, তাহলে সেখানে গিয়ে এইগুলো সুন্দর করে আপনার নিজস্ব ভেতর থেকে ওইগুলো বললেন। যত বেশি পড়বেন স্যাম্পল আনসারগুলো, তত বেশি আপনার মাথায় কী জমা হবে, আইডিয়া জমা হবে। আর যত আপনি পড়বেন, এই যে এমন আমি আপনাকে আজকে অনেকগুলো কোয়েশ্চেন শিখিয়ে দিছি না? হ্যাঁ, প্রায় আমি অনেকগুলো শিখিয়ে দিছি গত ক্লাসে এবং আজকে ক্লাসে, অলমোস্ট মানে 8টা থেকে 10টা হয়ে গেছে। তো আমি এগুলো শিখলাম, আপনি এগুলার ভিতর থাকলেন, আপনি নিজ থেকে কোনো জিনিস পড়লেন না, তাহলে কি জীবনেও আপনার স্কিল বৃদ্ধি পাবে? না। আমি আপনাকে সেরা জিনিসটা দেখাইছি যে কোন উপায়ে আপনি বললে আপনার জন্য বেশ ভালো হবে, এবং কিভাবে কতটা লম্বা করবেন, কোন মেথডটা সবচেয়ে ভালো, প্রেপ মেথড দিয়ে আপনি কেমনে কথাবার্তা চালিয়ে যাবেন, কোথায় আপনি ফার্দার মূল লাগাবেন, কোথায় ওভারঅল লাগাবেন, ওই জিনিসটা ঠিক রেখে আপনি আপনার আনসারকে লং করে বলতে থাকেন। এবং যত বেশি দেখে দেখে ইন্টারনেট থেকে হোক, আমাদের বই থেকে হোক, মাক্কার বই থেকে হোক, আপনি যত বেশি পড়বেন তত বেশি আপনার আইডিয়া বিস্তারিত হবে, মানে বিস্তৃত হবে। তখন যে কোনো কোয়েশ্চন আমি আপনাকে বলি না কেন, আপনার মাথায় তো অলরেডি আছে, আপনি বলতে পারবেন। ঠিক আছে? সো এই হচ্ছে সিস্টেমটা। আর এই জিনিসগুলো আপনারা বুঝবেন সবাই। যেমন এখানে দেখেন যে এই যে ফাইলটা বিরাট বড় একটা ফাইল, এগুলো সব আপনাদের জন্য রেডি করছি আমি, আমার অনলাইন এবং অফলাইনে যারা ভর্তি হয় তাদের জন্য। এই যে দেখেন শেষ হচ্ছে না, এটা শেষ না, এটা প্রায় 300 পেজের মতো আছে। এই যে দেখেন যে অনেকগুলো আনসার, বলছিলাম না যে লাস্টে অনেকগুলো আনসার আছে, শেষ। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, আজকে আচ্ছা, আমি আপনাকে ওখানে দেখাই নাই যে কতগুলো আনসার আছে, দেখাই নাই। এই যে দেখেন যে আমি একদম লাস্টে আছি। এই যে দেখেন যে ওই যে বললাম না, ওই যেটা আমি আছে ওইটার লাস্টে অনেকগুলো প্রশ্ন আছে। এই যে এগুলো সব আনসারগুলো, ওইগুলার অনেক, এটা 300 পেজের অলমোস্ট, বুঝতে পারছেন? তো যাই হোক ডিয়ার স্টুডেন্টস, আজকে এ পর্যন্তই। আপনারা সবাই বুঝছেন তো ভালো করে? বুঝেছেন তো? হ্যাঁ, ওকে। সো থ্যাংক ইউ। তাহলে আজকে এ পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে কী নিয়ে আলোচনা করব বলেন তাহলে? IELTS স্পিকিং পার্ট 3, ওইটা আমাদের শেষ ক্লাস স্পিকিংয়ের উপর। ওটা হয়তো এটা মানে প্রায় 1.5 ঘন্টা আমরা চলবো, প্রায় 1.5 ঘন্টা আমি আপনাকে বুঝাবো ওই জিনিসটা, কেমনে কোনভাবে আনসার দিবেন, কোনটা সবচেয়ে বেস্ট ওয়ে, এবং কীভাবে দিবেন সবগুলো ওখানে বলে দেব, এবং কীভাবে আনসারটা টেনে লম্বা করবেন সেইগুলোও অনেক টেকনিক থাকবে। ঠিক আছে? তো ডিয়ার স্টুডেন্টস, আজকে এ পর্যন্ত থাকলো। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই। আর নেক্সট ক্লাসে আমাদের স্পিকিং শেষ হয়ে যাবে, তারপরে লিসেনিং।